6 বছর পর সিঙ্গাপুরের রাস্তা দিয়ে হেঁটে চলেছে রাত। আর 6 বছর আগের রাতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর সে আগের মতো নিরীহ মেয়েটি নেই। এখন সে শক্ত হয়েছে। সে এখন সিঙ্গাপুরে তার বাবার যে ব্যবসাটা আছে সেটা সামলায়। একজন সফল বিজনেস ওমেন সে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ মা, তোমাকে তো বলেছিলাম সিঙ্গাপুরে আমাদের যে কোম্পানিটা আছে সেটার 50% শেয়ার আমাদের, আর 50% আরএন ইন্ডাস্ট্রির। হ্যাঁ বাবা, বলেছিলে, কিন্তু কি হয়েছে? ওই কোম্পানির চেয়ারম্যান এই কিছুদিনের মধ্যেই সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি এখন থেকে ওখানে থেকেই তার বিজনেস দেখবেন। ও আচ্ছা বাবা, আমার মিটিং আছে, রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা। রাত ফোন কেটে দেয় ওর পিএ প্লাস কেয়ার টেকার মুনিয়াকে ডাক দিল। মুনিয়াও বাংলাদেশের লোক, খুব গরিব ঘরের মেয়েও। 3 বছর হলো রাতের মা ওকে রাতের কাছে পাঠিয়ে দেন। ও রাতের সবচেয়ে কাছে বন্ধু বলতে গেলে। আপু, তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ বাবা, ফোন করেছিলেন? তারপর রাত মুনিয়াকে সব খুলে বলল। আমার বেশি অসহ্য লাগছে। একটা পুরুষ মানুষের সাথে থেকে কাজ করতে হবে। তাতে কি? তুমি তো তোমার পর্দার খেলাপ করছো না। আর অফিসে আরো স্টাফ আছে, তুমি শুধু কাজ করছো, অন্য কোনো সম্পর্ক না। তুমি তো জানো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু নিজেই কিন্তু ব্যবসা করতেন। আর তুমি পর্দা রক্ষা করে সব কিছুই করতে পারবে। ইসলাম না নারী পুরুষ সকলকে সমানভাবে দেখা হয়েছে? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আচ্ছা, মিটিং আছে, চল। ওই আরএন এর এমডি কবে আসবে কে জানে। মুনিয়া রাতের কথা মতো চলে গেল। রাত বসে বসে ভাবছে, কি অদ্ভুত এই কোম্পানির নাম আরএন। আচ্ছা, এর পুনরূপ কি হতে পারে? এদিকে টেবিলের উপর কোকের গ্লাস। একটু আগে দুজন ভর পেট খেয়েছে। একটু একটু হজমের দরকার তাদের। ভাই, সবকিছু রেডি। ওকে, চলো, আজ রাত থেকে শুরু হবে আমার প্রেম। নেহাল চৌধুরীর র গেমের র মাস্টার মাইন্ড হচ্ছে। তা যা বলেছেন ভাই। দুজনে অট্ট হাসিতে ফেটে পড়ল। নেহাল কোকের গ্লাসে শেষ চুমুকটা দিয়ে দিল। বউ, মাইজান রেডি হও শোনা। তুমি তোমার মাফিয়া বরকে ভুলতে পারো, কিন্তু তুমি কি এটাও ভুলে গেছো তোমাকে কিভাবে মনে করাতে হয়? সেটা এই নেহাল চৌধুরীর অজানা নয়। রেডি হও মাই সুইট বউ। গভীর অন্ধকার। রাতের এই আধার গ্রাস করেছে সমগ্র পৃথিবীকে। এই আধারের খেলা। মরিয়া নিজের ঘরে ঘুমোচ্ছে, কিন্তু পাশের ঘরে রাত জেগে আছে। তাহাজ্জুদের নামাজ পড়ছে রাত। এবার সময় তার প্রার্থনার। মোনাজাতের উদ্দেশ্য এ হাত উঠালো সে। হে আল্লাহ, প্রতিটা রাত আমি ওর জন্য কাঁদি। তুমি আমার ডাক কবুল করো। তুমি ছাড়া কে আছে যার কাছে আমি চাইবো? তুমি ওকে ভালো রেখো আল্লাহ, ওকে হেদায়েত দান করো, সঠিক পথে নিও শুধু, আর কিচ্ছু চাই না আমার। আরো মনের ইচ্ছার কথা বলে নামাজ শেষ করলো রাত। নামাজটা গুছিয়ে রেখে মাথা থেকে ওড়না খুলে জানালাগুলো দিয়ে দাঁড়ালো সে। বাইরে অন্ধকার, সবাই এখন ঘুমে। ঘুম নেই শুধু রাতের চোখে। 6টা বছর হয়ে গেল, কিন্তু আজ রাত ঠিক মতো একটা রাত ঘুমাতে পারে না। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, বাতাসে রাতের খোলা চুল উড়ছে। আজও আপনার জন্য চুলগুলো খোলা রাখি আমি। আজও দিন শেষে সকলের আড়ালে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শাড়িতে জড়িয়ে দেখি, কিন্তু আপনি? কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে রাত। আপনাকে কখনো ক্ষমা করব না আমি, কখনো না। রাত চোখ মুছে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ঘুমানোর চেষ্টা করছে রাত। বউ, ও বউ। হঠাৎ করে ধরফরে ওঠে রাত। এটা ব্যতিক্রম নয়। এই কয় বছরে প্রতি রাতে রাত এভাবে জেগে ওঠে। দেশ ছেড়েছে সে, কিন্তু তার অতীত তার পিছু ছাড়েনি। কিন্তু বেশ কিছুদিন রাতের মনে হয় এটা রাতের ভুল ধারণা নয়। সে যেন নেহালের উপস্থিতি অনুভব করে। তার মনে হয় সত্যি সত্যি নেহাল তার কাছে এসে ডাকছে। আর পারছি না, শান্তি দেবে না আমাকে। এই ডাকটাই আমাকে জ্বালায় প্রতি মুহূর্তে। কিন্তু কেন মনে হয় ইদানিং দূরে নয়, কাছেই আছে ও। কিন্তু ও তো জেলে, আরো 4 বছর ওর সাজা বাকি। না, সব আমার ভুল ধারণা। বলেই নিজেকে 7-5 বুঝিয়ে রাত ঘুমোতে যায়। গভীর ঘুমে যখন আচ্ছন্ন রাত, তখন পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে ছায়াটি। এসে ধীর পায়ে রাতের দিকে এগিয়ে যায়। এগোতে এগোতে রাতের একদম কাছে চলে যায়।
যেখানে রাতের নিঃশ্বাসের শব্দটাও সে শুনতে পাচ্ছে। প্রতিদিন তো আর নিজেকে সংযত করা যায় না বউ। চলো আজ তোমাকে কিছু দিয়েই যাই। হ্যাঁ, নেহালই সেই ছায়া মানব। নেহাল নিজের কাজ করে রাতের দিকে একবার তাকিয়ে চলে গেল তার গোপন পথ দিয়ে। এদিকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে সাইফের। তার কাজ মুনিয়ার ঘরের সামনে পাহারা দেয়া। সে বের হচ্ছে কিনা সেটাই দেখা, কারণ মুনিয়া দেখে নিলেও তো সব প্ল্যান শেষ। এদিকে ঘুমের মধ্যে উঠে পড়েছে মুনিয়া। উফ, কি পিপাসা পেয়েছে। বোতলে তো পানিও নেই। যাই, ডাইনিংয়ে গিয়ে নিয়ে আসি। হঠাৎ মুনিয়া দরজা খুলে বেরোতে কারোর সাথে ধাক্কা খেলো। আরে রাত আপু, তুমি? মুনিয়া হঠাৎ তাকিয়ে দেখে সাদা পাঞ্জাবি পরা লম্বা কেউ ওর সামনে দাঁড়িয়ে। ড্রিম লাইটের আলোতে পাঞ্জাবি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, এজন্য অন্ধকারে তাকে মাথা কাটা লাশের মতো লাগছে। সাইফ তাড়াতাড়ি তার মুখ চেপে ধরল। সাইফ কি করবে ভেবে পারছে না। হঠাৎ তার মনে পড়লো নেহাল তাকে সবসময় অজ্ঞান করার স্প্রে সাথে রাখতে বলল। আজও সে এনেছে। এরকম 7-5 ভাবতে ভাবতে হঠাৎ করেই মুনিয়া সাইফের হাতে জোরে কামড় দিল, আর সাইফ সাথে সাথে স্প্রে বের করে মুনিয়ার মুখে দিল। বেচারি সেখানেই অজ্ঞান। বিগত 2 ঘন্টা ধরে নিজের হাত ধরে বসে আছে সাইফ, আর বারবার সে একই কথা একটু পর পর নেহালকে বলছে। ভাই দেখেছেন লাল হয়ে গেছে পুরো, কি পরিমাণ জ্বলছে। এটা মেয়ে না রাক্ষসী? কিভাবে কামড়ে দিয়েছে আমাকে। নেহালও বিরক্ত হয়ে যাচ্ছে সাইফের কথাতে। সেই রাত থেকে এক কথা বলেছিস, এখন সকালেও শুরু করেছিস। আরে মেয়েটা কি তোকে ইচ্ছে করে কামড়েছে নাকি? ও তো ভয় পেয়েছে তাই। ভাই আপনি এভাবে বলতে পারলেন? ও আমাকে কামড়েছে, আপনি কিছুই করবেন না? নেহাল বিরক্ত হয়ে যাচ্ছে। উপায় একটা আছে। কি উপায়? মনে কর মেয়েটা তোকে লাভ বাইট দিয়েছে, দেখবি আর মনে পড়বে না সে তোর হাতে কামড় দিয়েছে। বলে নেহাল উঠে চলে গেল, আর সাইফ ভ্যাবলার মতো তাকিয়ে আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লাফাইট! হঠাৎ মুনিয়া চিৎকারে লাফিয়ে উঠল রাত। কি কি হয়েছে? আপু, লাভ বাইট! রাত বিরক্ত হয়ে যাচ্ছে। এমনিতে সকালে মুনিয়াকে তার রুমের সামনে অজ্ঞান অবস্থায় পেয়েছে, তারপর আবার জ্ঞান ফিরলেই মুনিয়ার উদ্ভট কথা। তুই থামবি? আপু, সত্যি বলছি, রাতে সাদা পাঞ্জাবি পরে মাথা কাটা ভূত এসেছিল গো। দেখ, ফাজলামের একটা লিমিট আছে। সত্যি বলছি আপু, বিশ্বাস না হয় তোমার গলার দিকে দাগটা দেখো। তুমি ছাড়া তো এই অ্যাপার্টমেন্টে আর কেউ থাকে না। দরজা লোক, তাহলে তোমার গলাতে লাভ বাইট দিল কে? মুনিয়ার প্রশ্ন শুনে রাত আয়নার সামনে গিয়ে দেখার জন্য দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে রাত আসলেই অবাক। আসলে তার গলাতে এরকম লাল দাগ রয়েছে, কিন্তু সকাল থেকে সে খেয়ালই করেনি। আরে এটা বলে রাত মুনিয়ার দিকে তাকালো। দুজনের চোখেই ভয়। ভূত! অফিসে বসে আছে রাত, সামনে মুনিয়া। আপু সরি, আমি বুঝতে পারিনি। সেটা তো আর দোষ না। আগের দিন তোর কথা শুনে আমি শুধু মেলাতে চাইছিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের আগে ব্যবসা করতেন, আর বিয়ের পর তিনি করেননি। আর তার চেয়ে মূল কথা, এর আগে পর্দার কোনো নিষেধ এসেছিল না, তাই এর সাথে ওই উদাহরণ মানায় না। তাই যখন যেটা বলবি জেনে বলবি। আচ্ছা আপু, আর হবে না। তুই গিয়ে ফাইলটা দেখে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। মুনিয়া চলে গেল। রাত বসে ভাবছে। আমার বাবার কোনো পুত্র সন্তান নেই, না আছে আমার কোনো চাচাতো ভাই, কারণ আমিই তো আমার। রাত আর কিছু বলল না, কারণ সে জানে রায়হান তার নিজের বাবা না, কিন্তু সে কখনো তাকে সেটা বলেনি। তাহলে যে রায়হান সাহেব অনেক কষ্ট পাবে, আর রায়হান সাহেব কখনো তাকে বাবার অভাব বুঝতে দেননি। নিজের বাবাও হয়তো এটো করে না যতটা তুমি আমার জন্য করেছো। আল্লাহ যেন তোমাকে সব সময় ভালো রাখে বাবা। হঠাৎ রাতের ফোনে মেসেজ এলো। রাত মেসেজটা ওপেন করলো। গুড মর্নিং মাই সুইটহার্ট, মাই বি। রাত অবাক হলো না। এই 2 বছর ধরে রাতের ফোনে প্রতিদিন সকালে মেসেজ আসবেই। আরো অবাক কথা, এটা সিঙ্গাপুরের এক নাম্বার। রাতের আগে অনেকগুলো নাম্বার ব্লক করেছে, কিন্তু তারপরে আরেকটা নতুন নাম্বার থেকে রাতের ফোনে মেসেজ আসে। আল্লাহ, এটা কোন বলদ বুঝি না। আর এই বিয়ের মানে কি? রাত প্রতিদিনের মতো আবার একটা রিপ্লাই দিল।
হু আর ইউ? রাত ভাবলো হয়তো প্রতিদিনের মতো আর মেসেজের রিপ্লাই আসবে না, কিন্তু হঠাৎ রাতের ফোনে আবার মেসেজ। রাত ফোন খুলে দেখে সেই নাম্বার থেকে রিপ্লাই এসেছে। আই এম ভূত, আই উইল কিল ইউ বাই। রাত মেসেজ দেখে টাসকি খেয়ে গেল। আচ্ছা, যে মেসেজ দেয় সে যদি বিদেশি হয় তো মেসেজের এটা তো ভূতের ইংরেজি গোস্ট লিখবে, কিন্তু এ তো বাংলাতে ইংরেজি লিখছে। কিন্তু কে? অফিস শেষে রাত আজকে মুনিয়াকে নিয়ে শপিংয়ে গেল। আপু চলো, আমরা দুজনে দুটো লং গাউন নেই, বোরখার মতো লাগবে, পরতেও পারবো। হ্যাঁ, ঠিক বলেছিস। রাত একটা সোনালী রঙের গাউন চুজ করলো আর মুনিয়া নীল রঙের। রাত পেমেন্ট করে সেগুলো প্যাক করে দিতে বলল। রাত প্যাক করতে গেলে ফোন টিপতে টিপতে হাঁটছে। হাঁটতে হাঁটতে অনেকটা কর্নারের দিকে চলে গেল। হঠাৎ করে কেউ রাতের মুখ চেপে ধরলো। রাতকে পেছন থেকে ধরা হয়েছে, তাই রাত আর মুখও দেখতে পারল না। লোকটি রাতের কানের কাছে মুখ নিয়ে বলল, বি রেডি সুইটার্ট, আই এম কামিং। বলেই হঠাৎ করে রাতকে ধাক্কা দিয়ে চলে গেল সে। রাত দ্রুত পেছনে ঘুরল, কিন্তু কাউকে দেখতে পেল না সে। কে কে ছিল এটা? এ তো চেনা চেনা লাগলো কেন কণ্ঠটা? এরই মধ্যে মনিরা এসে হাজির। আপু তুমি এখানে? আমি তোমাকে খুঁজেই যাচ্ছি, কোথায় থাকো? চলো, প্যাক করা হয়ে গেছে। মুনিয়া এখানে? রাত কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ মুনিয়া এমনিতে কাল রাতে ভয় পেয়েছে, এখন এসব বললে আরো ভয় পাবে। এজন্য রাত কঠাচেটা চেপে গেল। কি হলো, কি ভাবছো? কিছু না, চল। রাত আর মুনিয়া রওনা দিল এদিকে। হ্যালো, কি খবর? বস একটু আগেই এখানে ছিল উনি, কেবল ওনার পিএকে নিয়ে বেরিয়ে গেলেন। খেয়াল রেখো, টাইম টু টাইম ওর সব খবর আমার চাই। ওকে বস। আবরাজ ফোন কেটে দিল। রাত, যেমন নাম তেমন তার রূপ। তোমাকে তো আমি ছাড়ছি না। আই এম ইন লাভ উইথ ইউ। এদিকে ভাই আজও কি যাবেন? প্রতিদিনই তো যাই, আজও ব্যতিক্রম না। ঠিক আছে, কিন্তু ভাই ওই মেয়েটা যদি আজ আমাকে কামড়াতে আসে, ওকে কিন্তু আমি ব্যাঙের মতো টিপে মারবো। সাইফ, সাইফ নেহালের ধমক খেয়ে চুপ করে গেল। তোমাকে তো এবার শুরু করব শাস্তি দেওয়া, কঠোর শাস্তি। কোথায় পালাবে তুমি বউ? তোমাকে ছাড়ছি না। আই উইল কিল ইউ। রাতের বেলা রাত নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়েছে। বারবার মনে পড়ছে শপিং মলের ওই ঘটনাটা। কে ছিল এখানে? এখানে তো আমার পরিচিত কেউ নেই তেমন। আরও যে একজন পুরুষ মানুষ ছিল সেটা বুঝতে পেরেছি, কিন্তু তার এইভাবে ধরাতে আমার তো একটু অস্বস্তি ফিল হলো না, বরং মনে হচ্ছিল কাছের কেউ। রাত এসব ভেবেই চলেছে। ভাবতে ভাবতে রাতের চোখ বুজে আসলো ঘুমে। মাঝরাতে রাতের দম বন্ধ হয়ে আসছে ঘুমের মধ্যে। শরীরের উপর একটা ভার অনুভব করছে, মনে হচ্ছে কেউ শরীরের উপর ভর করেছে। ঘুমের মধ্যে এগুলো অনুভব করার চেষ্টা করছে রাত। চোখ খুলতে পারছে না, ভয় করছে। রাত আরো শিউরে উঠলে মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়াতে। এবার রাত আর পারল না, চেঁচিয়ে উঠে চোখ খুলে ফেললো আর উপরের ওই ভারটাকে ধাক্কা দিয়ে ফেললো। আরে কে? রাত চোখ খুলে উঠে বসে তাড়াতাড়ি টেবিলের ল্যাম্প শেডটা জ্বালালো, তার ঘরের সব লাইট অন করলো। রাত পুরো ঘর ধরে হাতড়ে যাচ্ছে, কিন্তু কাউকেই দেখতে পারলো না। কে ছিল কে? এদিকে মুনিয়া না ঘুমিয়ে হাতে ইয়া মোটা লাঠি নিয়ে গায়ে কাঁথা মুড়িয়ে দিয়ে বিছানার উপর বসে আছে। তার সাথে নিজের কাছে দেশলাইয়ের বক্স, লোহা, যত ইসলামিক বই আছে সব সাজিয়ে বিছানায় রেখেছে। হ্যাঁ, আজ আর ঘুম হবে না। আজ ওই মাথা কাটা ভূত আসুক, ওকে আমি এই লাঠি দিয়ে পিটিয়ে মারবো। আর তাছাড়া লোহা আগুন সব আছে, শালারা আজ আর আমাকে চিনবে না। হঠাৎ মুনিয়ার কানে চেঁচামেচির আওয়াজ গেল। আরে রাতাবো না, দেখি তো কি হয়েছে। মুনিয়া ওই কথা জড়ানো অবস্থাতেই লাঠি দিয়ে উঠে গেল দরজা খুলতে। আর এদিকে ধুর, ভালো লাগে না, জীবনটাই বদনাময়। ভাই দিব্যি বউয়ের সাথে রোম্যান্স করতে গেছে আর আমি দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। হে আল্লাহ, এবার তো কপালে একটা বউ দাও। এরপরেও আর বাবা না, নিজের ছেলে মেয়ের কাছ থেকেই দাদু ডাক শুনতে হবে। হঠাৎ করে দরজার শব্দ শুনে সাইফ তাড়াতাড়ি লুকিয়ে পড়ল। মুনিয়া দরজা খুলে পা টিপে টিপে রাতের ঘরের দিকে যাচ্ছে।
আর এদিকে কথা জড়ানো অবস্থাতে মুনিয়া ছায়া দেয়ালে পড়ছে। ছায়া দেখে মনে হচ্ছে ইয়া বড় মোটা সোটা রাক্ষস। সাইফের নজর যায় সামনের দেয়ালের দিকে। লাইটের আবছা আলো পড়ছে আর সেখানে দানব মার্কা ছায়া দেখা যাচ্ছে। এ মা, এত মোটা লোককে এখানে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা ভূত না তো? ভাই ভাই। বিড়বিড় করতে করতে সাইফ অজ্ঞান হয়ে পড়ে গেল। মুনিয়া গিয়ে দেখে রাতের ঘরে দরজা খোলা, আর রাত পাগলের মতো পুরো রুমে কিছু খুঁজছে। আপু, কি হয়েছে? রাত হঠাৎ করে মুনিয়াকে দেখে ভয় পেয়ে গেল। এই আপু, মুনিয়া। মুনিয়া গিয়ে রাতকে জড়িয়ে ধরলো। রাত শান্ত হলো, কিন্তু মুনিয়াকে দেখেই দিল এক ধমক। ফাজিল মেয়ে, তুই কি পড়েছিস এসব? কাঁথা গায়ে দিয়ে ঘুরছিস কেন? মুনিয়া সব বলল রাত, আর রাত ও সব মুনিয়াকে বলল। দেখেছো আপু, আমি বলেছিলাম, তুমি বিশ্বাস করনি। কিন্তু ভূত বলে তো কিছু হয় না। আপু, জিন আছে তো, তেনারা বোধ হয়ে এসেছে। চুপ কর, চল দুজনে একসাথে ঘুমিয়ে পড়ি আজ। মুনিয়া আর রাত দুজনে দুজনকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে নেহাল হেসে কুটি কুটি হচ্ছে। আহারে আমার বউটা, রেডি হও জানেমান, এই তো সবে শুরু, আরো অনেক বাকি আছে। তোমাকে তিলে তিলে শাস্তি দেব আমি, কিন্তু এত আগে কেন উঠে গেলে বলো তো? একটু রোম্যান্স করতে পারলাম না? সমস্যা নেই, পরে সব পুষিয়ে নেব। তোমাকে 2 মিনিট বসারও টাইম দেব না। রেডি হও সুইটহার্ট। এদিকে নেহাল সাহেবকে না পেয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছে। এই আরেক আবাল, আমার কপালেই সব জোটে। উফ, এখন এটাকে নিতে হবে। কে জানে এরকম কাত হয়ে পড়ছে কেন। পরের দিন সকালে রাত ঘুম থেকে উঠে পড়ে। মুনিয়া তখনও ঘুমিয়ে আছে। যাকো ঘুমাক, রাতে যা হলো, কিন্তু এসব কেন হচ্ছে? রাত ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে রাত যেই ব্রাশ নিতে সামনে আয়নাতে রাতের চোখে পড়ে। এটা কি? আয়নাতে লাল রং দিয়ে একটা লাভ শেপ আঁকা আছে, তার ভেতর একটা তীর আঁকা। তার চেয়ে মূল কথা, ভেতরে গোটা বাংলাতে লেখা বউ। শব্দটা দেখে রাত কেঁপে উঠল। নেহাল। এদিকে অফিসে বসে আছে আবরাজ। স্যার, কাজ শেষ। এটা চট সব কোম্পানির এমডিকেই থাকতে হবে, সব ব্যবস্থা করে রেখেছি। গুড জব। আজ তো আমি আমার রাত পরীকে নিজের করেই ছাড়বো। নিডস হিয়ার। কিন্তু স্যার, ওনার মতো একজন অরহেজাগর মেয়েকে এইভাবে ক্ষতি করাটা ঠিক হবে? তাকে কি? ওকে ওকে তো আমি বিয়েই করব। আই জাস্ট নিড হিয়ার এট এনি কস্ট। অফিসে বসে আছে রাত। বারবার সকলের কথা মনে পড়ছে। মাফিয়া এখানে কিভাবে আসবে? ও তো জেলে আছে। কিন্তু কে করছে এসব? ও ছাড়া কেউ তো আমাকে বউ ডাকে না। কেন যেন বউ শব্দটা দেখে আজ রাতে বেশি কষ্ট হচ্ছে। খুব তো বলতেন, বউ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু কিভাবে আমাকে ধোকা দিলেন আপনি? এত বড় নাটক করলেন। কিন্তু আমি যে আপনাকে মন থেকেই ভালোবেসেছি নেহাল, অনেক ভালোবাসি আপনাকে। কেন বুঝলেন না আপনি? আমার সব কিছু ভেঙে চুরমার করে দিলেন কেন? ভাবতে রাতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এ সময় মনিয়া এলো। আপু শোনো, আজ। আপু, তুমি কাঁদছো? কই না, ওই এমনি চোখ চুলকাচ্ছিল। কেন মিথ্যা বলো আমাকে? আমি তোমাকে চিনি। কেন ওই মাফিয়াটার জন্য এখনো কাঁদো তুমি? ও কি করেছে তোমার সাথে ভুলে যাও? ওর মতো লোকের মৃত্যু যে। মুনিয়া। রাত উঠে দাঁড়িয়ে পড়ল মনিয়ার কথা শুনে। আর কখনো যেন আর তোর মুখে ওই নামটা না শুনি আমি। ও আমার স্বামী, ও যেমন হোক যাই হোক, ওকে নিয়ে তুই কিছু বলার কে? মাফ করো আপু, আর এমন হবে না। আর যেন এই ভুল না হয়। কি বলতে এসেছিস বল। আপু, আজ একটা পার্টি আছে। এখানকার নামি দামি সকল কোম্পানির এমডি কে উপস্থিত হতে হবে, আর তোমাকেও যেতে হবে। কিছু করার নেই, চিন্তা করো না। অফিসিয়াল পার্টি জাস্ট। এমকে কোম্পানির এমডি আরবাজ এটা অর্গানাইজ করেছে। ও আচ্ছা, উনি তো রাহাত ভাইয়ার বন্ধু। লোকটা ভালো। আচ্ছা যাব। আরেকটা কথা আছে। কি? আমাদের কোম্পানির পার্টনার অর্থাৎ আরএন কোম্পানির এমডিও সেখানে থাক। হোয়াট? উনি সিঙ্গাপুর এসেছেন? হ্যাঁ, উনি নাকি আজই এসছেন এখানে, আর অফিসে জয়েন করবেন কদিন পর। আচ্ছা, তুই যা। মনিয়া চলে গেল।
মনিটরের সামনে বসে আছে নেহাল। এখনো ভালোবাসো বউ, কিন্তু কেন এভাবে নিজেকে পাথর করে রেখেছো তুমি? কেন ভালোবাসলে সবার সামনে? কেন বলো? তুমি আমাকে ঘৃণা করো? সব উত্তর চাই আমার। আমার থেকে দূরে থাকার শাস্তিও তুমি পাবে, ভালোবাসার শাস্তি। এমন শাস্তি যা চোখে দেখা যায় না, যাতে কষ্ট লাগে না, শুধু অনুভব করা যায়। তুমি শুধু অনুভব করবে। বি রেডি বউ। চারিদিকে বিভিন্ন ধরনের লোকজনই আছে, ছেলে মেয়ে সব। কেউ কেউ ড্রিঙ্কস নিচ্ছে, কেউ ডান্স করছে। কেমন আছো রাত? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? একটু আগেও ভালো ছিলাম না, কিন্তু কাউকে দেখার পর এখন বেশি ভালো আছি। মানে বুঝলাম না ভাইয়া। এটা তেমন কিছু না, বাদ দাও। আচ্ছা, তুমি সেই তখন থেকে কি ভাইয়া ভাইয়া করছো বলো তো? আমি তোমার কবের ভাইয়া শুনি? আসলে আপনি রাহাত ভাইয়ার বন্ধু, তো অবশ্যই এদিক থেকে ভাই হবেন, তাই না? তাছাড়া বয়সে আপনি বড়, অবশ্যই সম্মান দিয়ে সম্বোধন করা উচিত। কিন্তু শত হলেও আমরা বিজনেস পার্টনার হতো, তাই নাম ধরে ডাকলে ভালো হতো। আসলে ভাইয়া আমি কারোর সাথে এইভাবে কথা বলি না, তাই। আচ্ছা, সমস্যা নেই, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে ডেকো। অবশ্য প্রিয়জনদের মুখে যে কোনো কিছুই ভালো লাগে। তুমি ড্রিঙ্কস নাও? আমি এসব খাই না, মাদক জাতীয় সকল দ্রব্যই হারাম। সেটা তো জানি, জুস তো নিতে পারো। দেখেছি। হঠাৎ কে এসে আবরাজকে ডাকলো। আচ্ছা রাত, তুমি একটু বসো, আমি একটু আসছি। জি। আবরাজ চলে গেল। রাত একা এক কোণে বসে আছে, সাথে মুনিয়াও নেই। বেচারে রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি, অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ, তাই এই পার্টিতে এসেও চলে গেছে। দম বন্ধ হয়ে আসছে। মুনিয়াটাও অসুস্থ হয়ে গেল। আর কতক্ষণ হবে পার্টি? 8টা বাজতে চললো। যেতেও পারছি না। আবরাজ ভাইয়া বলছে এটা খারাপ দেখাবে, কি করব? এদিকে রাতের থেকে দূরে গ্লাসে হাতে দাঁড়িয়ে একজন রাতকে পর্যবেক্ষণ করছে। সে আর কেউ নয়, নেহাল। ভাই, এত সুন্দর সুন্দর ব্র্যান্ডেড বিয়ার থাকতে আপনি নিজেও জুস খাচ্ছেন, আমাকেও জুস দিলেন। সাইব, ভুলে যাস আমরা তবা করেছি। তবা করার পর কখনো সেই কাজ করতে নেই। তাইলে তবা করার কি মানে? ভাই, ভুল হয়ে গেছে, অভ্যেস ছিল তো, এই জন্য। এদিকে রাতের মনে হচ্ছে কেউ ওকে দেখছে, খুব অস্বস্তি বোধ হচ্ছে ওর। রাতের চোখ যায় সামনের দিকে। একজন গ্লাস হাতে দাঁড়িয়ে পাশে তার সাথে কথা বলছে। পার্টিতে আধো আধো ড্রিম লাইটের মতো লাইট জ্বালানো, তাই মুখ বোঝা যাচ্ছে না। পরনে ব্ল্যাক ব্লেজার মুখে দাঁড়িয়ে আছে, চোখে আবার চশমা দেয়া। সাইড ফেসে এতটুকুই দেখছে রাত। এরকম পার্টিতে এই লোকটি কে? সবার সাথে তো পরিচয় হলো, কিন্তু এনার সাথে না। কে ইনি? হঠাৎ রাতের কি মনে হলো, আচ্ছা, ইনি কি তবে আরএন কোম্পানির এমডি? কিন্তু উনি তো আমার সাথে মিট করতে আসছেন না। যাকগে, না করে ভালোই হয়েছে। এমনি তো বাধ্য হয়ে সব লোকের সাথে কথা বলতে হচ্ছে। ভেবে রাত ফোনে গেমস খেলতে লাগলো। এদিকে নেহাল আবার রাতের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ও কি আমাকে দেখছিল? অবশ্য অন্ধকারে কি বা দেখবে? ও কি চিনতে পেরেছে আমাকে? পারবে বলে তো মনে হয় না। দূর থেকে দেখা, আর আগের মতো সেই রকম চলি না। এখন মুখ ভরা দাড়ি, শালীনতার চেহারা নিয়ে আছি, চিনতে অসুবিধা হবে বউ। কিন্তু তবুও আমি তোমার সামনে গেলে তোমার অনুভূতি হবে না? একবার কি তোমার মনে হবে না আমি তোমার মাফিয়া? শুধু চেহারাই কি সব? এদিকে সাইফ একটু ঘুরে নেহালের কাছে আসলো। ভাই, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? ভাই, আপনার ধারণাই ঠিক। ওই আবরাজ লোকটা ভালো না, ওর কুনজর আছে ভাবির প্রতি। এই যে আমি ওকে ফলো করতে করতে গেছি ওপরে, ও একটি রুম বুক করেছে। পার্টি আস্তে আস্তে ফাঁকা হলে ও ভাবিকে মিথ্যে বলে ওপরে নিয়ে যাবে, তারপর অজ্ঞান করে ভাবিকে। শেষ কথাটা শুনে নেহালের রক্ত গরম হয়ে গেল। পার্টিতে আসা থেকে নেহাল ওই আবরাজকে ফলো করছিল, শুধু রাতের আশেপাশে ঘুরঘুর করছিল। কি বললি তুই? ওর চোখ আমি তুলে নেব? ও নেহাল চৌধুরীকে চেনে না। নেহাল চৌধুরীর কলিজায় হাত দিলে আর কারোর জন্য নয়, শুধু ওর বউয়ের জন্য। আগের ভয়ঙ্কর মাফিয়া হতে আমার 1 মিনিটও লাগবে না। ভাই, ঠান্ডা মাথায় কাজ করুন। ওই লোকটি এখানকার ভালোই পরিচিত, ওকে সহজে কিছু করা যাবে না। অন্য পথ দেখুন। নেহাল জুসে চুমুক দিতে দিতে ভাবতে লাগলো। যাক, এই সুযোগ বউ, তোমাকে আরেকবার কাছে পাওয়ার, অনেক কাছে। রাত গেম খেলছে, হঠাৎ করে দেখে ফোনে মেসেজ এসেছে। রাত মেসেজটা ওপেন করে দেখে সেই নাম্বার লেখা আছে, সুইটহার্ট, এত রাত অবধি তুমি বাইরে কি করছো? ভালোই ভালোই বাড়ি চলে এসো। দেখো তোমার মুনিয়ার কি হাল করেছি। বেবি, কাম ব্যাক।
রাত মেসেজ দেখে কাঁপতে লাগলো। বাংলাতে টাইপিং, কিন্তু এই লোকটি কি বললো? মুনিয়া মুনিয়া আর কিছু হয়নি তো? আমাকে যেতে হবে। রাত মুনিয়ার নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু ফোন তুলছে না। রাত মেসেজ দেখে বেরোতে গেলে হঠাৎ কোথা থেকে আবরাজ এসে পথ আটকায়। আরে রাত, কোথায় যাচ্ছ তুমি? পার্টি এখনো শেষ হয়নি। আই এম সরি ভাইয়া, আমাকে যেতেই হবে, আর্জেন্ট। না, কোথাও যাবে না তুমি। তুমি কোনোভাবেই আমার প্ল্যান ফেল করতে পারো না। আবরাজ মুখ ফসকে কথাটা বলে নিজেই ভয় পেল। প্ল্যান? মানে পার্টির প্ল্যান। তুমি সবার সামনে আমাকে অপমান করতে পারো না। কিসের অপমান ভাইয়া? এখানে তেমন কেউ আমাকে চেনে না, শুধু শুধু আপনি আমাকে ইনভাইট করেছেন। আমার এমনিতেই দম বন্ধ হয়ে আসছে, তারপর মুনি, আমাকে যেতে হবে। এদিকে রাত এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবরাজকে, বেরিয়ে গেল। নো ড্যাম ইট, কত কষ্ট করে সব করলাম আমি, ও এভাবে নষ্ট করে দিল সব। আই ওয়ান্ট ইয়ার। রাত 10টা। রাত বাড়ি এসে দেখে মুনিয়া ঘুমিয়েছিল। রাত এক্সট্রা চাবি দিয়ে ঘরে ঢুকছিল। ও তো একদম সুস্থ হয়ে ঘুমিয়ে আছে, তাহলে ওই মেসেজ কেন? ভাবতে ভাবতে রাতের ফোনে আবার মেসেজ। রাত দেখে সেই নাম্বার থেকে একটা ভিডিও এসেছে। সাইফ, কাজ শেষ? হ্যাঁ ভাই, আপনার ফোন থেকে ভিডিওটা পাঠিয়ে দিয়েছি। ভাগ্যিস এখানে সিসি ক্যামেরা ছিল, ওই আবরাজ আর ওর পিয়ের সব কথা রেকর্ড হয়ে গেছে। ভালোই হলো, ওই আবরাজকে মারতে হলো না। আর বউ, ও নিজে থেকে কখনো ওর সামনে যাবে না। কিন্তু এই আবরাজকে এত সহজে ছাড়ছি না আমি, ওর শাস্তি তো দেবই। চলো এবার বাসায় যাই। রাতের হাত থেকে ফোনটা পড়ে গেল। ছি, এর জন্য আবরাজ আমাকে থাকতে বলেছিল। ছি, কিন্তু কে এই লোকটি? এই বাঙালি আমি নিশ্চিত, কিন্তু কেও আমাকে বাঁচানোর জন্য যে ও মিথ্যা মেসেজ দিয়েছে বুঝতে পেরেছি, কিন্তু ও কে? রাত আর কিছুই ভাবলো না। পুরো নিচ তলাতে রাত পায়চারি করছে। এন্টারটেনমেন্টই 3 তলা। নিচতলা পুরোটা রাত ভাড়া দিয়ে থাকে, আর উপরের তালাগুলো মালিকের। হঠাৎ রাতের চোখ যায় 2য় তলার সিঁড়ির দিকে। কিন্তু মালিক তো এখানে থাকে না, এইটা তো শুনেছি, কিন্তু এই দরজা খোলা কেন? এটা তো সব সময় তালা দেওয়া দেখেছি। তবে কি এই বাড়ির মালিক এসেছেন? কিন্তু ওই বাইরে তো কোনো গাড়ি দেখলাম না। রাত কি ভেবে সিঁড়ির দরজাটা মেলে উপরে উঠতে লাগলো। রাত বাড়িটা যখন ভাড়া নিয়েছিল তখন একটা মহিলা থাকতেন, কিন্তু উনি অন্য জায়গায় শিফট হন, বাড়িটা অন্য একজনের কাছে বিক্রি করে দিয়ে। কিন্তু কখনো বাড়ির মালিককে দেখেনি। রাত উপরে উঠে দেখে খুব সুন্দর করে ড্রয়িং রুম সাজানো, একদম রাতের ড্রয়িং রুমের মতো। আরে আলো জ্বলছে, আর এটা তো দেখে মনে হচ্ছে যে আমি সাজিয়েছি। হুবহু নিচের তলাতে আমাদের ড্রয়িং রুমের মতো, আর এখানে কেউ তো থাকে না, কিন্তু আলো জ্বলছে কেন? রাত আরো অবাক হয়ে টেবিলের উপর 2টা কফির কাপ দেখে। না, এখানে কেউ থাকে, কিন্তু কে? আমরা তো কখনো বুঝতেই পারিনি। হঠাৎ রাতের চোখ যায় ড্রয়িং রুমের দেয়ালে বড় করে টাঙানো একটা ছবি। রাত ভয় পেয়ে যায়, কারণ ওটা রাত আর নেহালের বিয়ের একটা কাপল পিক, যেখানে রাত বউ পেজে মাথা নিচু করে আছে, আর নেহাল রাতের সামনে বসে হেসে তাকিয়ে আছে। নেহাল? রাত কিছু বলতে যাবে তার আগে কেউ রাতের মুখে চেপে ধরে পেছন থেকে। রাত সেখানেই অজ্ঞান। একটু আগে গাড়িতে নেহাল আর সাইব বসে আছে। সাইব ড্রাইভিং করছে। তুই এই ভুল কিভাবে করলি? দরজা লক করে আসবি না? যদি ওরা দুজনের কেউ দেখে ফেলে তাহলে তো সব প্ল্যান শেষ। ভাই, এসব কিছু হবে না, শুধু শুধু টেনশন নিচ্ছেন। কিছু হবে না, পুরো ঘরে ওর আর আমার ছবি, ওর বুঝতে একটু সময় লাগবে না। নেহাল আর সাইব বাড়ি পৌঁছে উপরে গিয়ে রাত দেখে তার ছবির সামনে দাঁড়িয়ে আছে। নেহাল আর এক মুহূর্ত দেরি করেনি। ভাই, ভাবিকে কি ভাবির ঘরে দিয়ে আসবেন? দিয়ে আসবো। তুই একটু গিয়ে ওর ঘরের দরজাটা খুলে দে। চলুন ভাই। নেহাল রাতকে কোলে নিয়ে ধীর পায়ে রাতের ঘরে গিয়ে রাতকে শুয়ে দিল। চলুন ভাই। সাইফ, তুই যা, আমি আসছি। আচ্ছা ভাই। বাইরে আকাশে হঠাৎ মেঘ করেছে, সাথে বৃষ্টিও শুরু হচ্ছে। এ কোন অবেলার বৃষ্টি? নেহালের চোখ যায় বিছানার রাতের দিকে। বেবি পিঙ্ক কালারের একটা কামিজ, সাদা রঙের চুড়িদার পরা আছে রাতের, গায়ে ওড়না নেই। বাইরের প্রকৃতির সাথে সাথে নেহালের ভেতরটা তোলপাড় হতে শুরু করলো। নেহাল ধীর পায়ে গিয়ে দরজা লক করে দিল। আজ অনেকদিন পর এক বৃষ্টি স্নাত রাতে দুজন একসাথে আছে, যদিও রাতের জ্ঞান নেই। নেহাল দরজা বন্ধ করে বিছানা একদম রাতের পাশে গিয়ে একটু কাত হয়ে শুয়ে পড়ল। বউ দেখো, আজ হঠাৎ করে কি সুন্দর ওয়েদার তৈরি হয়েছে। আমার যে নিয়ন্ত্রণ থাকছে না বউ,
কেন ফেলে এসেছিলে তুমি আমাকে? একবারও তো বলেছিলে নেহাল আমি আপনার অপেক্ষাতে থাকবো। একটিবারের জন্য আমাকে জেলে দেখতে যাওনি। তুমি জানো বউ কত কষ্ট হয়েছে আমার 4টা বছর তোমাকে ছেড়ে থাকতে। নেহাল রাতের বুকে মাথা রাখলো। অজান্তে নেহালের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এক সময় তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি, কিন্তু কি করব বউ, আমার তো উপায় ছিল না। কিন্তু নাটক করতে করতে যে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম সেটা বুঝতেই পারিনি। বউ তুমি এবার আর আমাকে ফেরাবে না তো? নেহাল রাতের বুকে মুখ বুজে কাঁদছে। এর মধ্যে রাত একটু নড়ে উঠল। নেহাল তাড়াতাড়ি রাতকে ছেড়ে দিল। ও ঘুমের ঘরে নড়ছে। নেহাল রাতের কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো। এদিকে সাইফ রাতের ঘর থেকে বেরিয়ে কি ভেবে যেন মুনিয়ার ঘরের দিকে তাকালো। দেখলো দরজা খোলা। এত রাতে একটা মেয়ের ঘরে যাওয়া কি ঠিক হবে? সাইফ একটু ভাবলো। না, যাই, ওই রাক্ষসীটাকে দেখে নেব আমি আজকে, এই সুযোগ। সাইফ মুনিয়ার ঘরে গিয়ে দেখে সাদা রঙের একটা চাদর গায়ে দিয়ে মুনিয়া দিব্যি ঘুমাচ্ছে। রাক্ষসী, তোর ঘুম আমি বের করছি। সাইফ কি করবে ভাবতে ভাবতে ড্রয়িং রুমে পায়চারা করছে। হঠাৎ সাইফের চোখ গেল ডাইনিং টেবিলের উপর। আইডির উপর শকুন লাগছে আবার। সবাই আমার পেজে গল্প পাবেন। টমেটো সসের বোতল সহ আরো 2-একটা সসের বোতল আছে ওখানে। আইডিয়া, রাক্ষসী মুনিয়া, ঠুক্কু মুয়া, আজ তোমাকে আচ্ছা মতো দেব। এদিকে নেহাল উঠে বেরোতে গেল। কি মনে করে আবার ফিরে আসলো। এত কাছে পেয়েছি, এত সহজেই তোমাকে ছেড়ে দেব বউ? না, তা হচ্ছে না। নেহাল রাতের একদম কাছে চলে গেল। তারপর কোনো রকমে তার যা করার করে নিল। শান্তি। কিন্তু বউ, কাল তো তোমার জন্য সারপ্রাইজ আছে। যেহেতু দেখেই ফেলেছো তো চলো কাল আরএন কোম্পানির এমডির সাথে একসাথে অফিসে রোম্যান্স সব শুরু হবে, কি বলো? পরের দিন সকালে চোখে আলো এসে পড়ল। রাতের ঘুম ভেঙে গেল। রাত ঘুম থেকে উঠে অবাক। আমি ঘরে কিভাবে এলাম? হঠাৎ কাল রাতের কথা রাতের মনে পড়ল। এগুলো কি হচ্ছে? না, মুনিয়াকে সব বলে আসি। রাত মুনিয়ার ঘরের দিকে গেল। এদিকে মুনিয়াও সবে আড়মোড়া দিতে দিতে উঠে বসে চোখ ডলছে। হঠাৎ মুনিয়ার চোখ গেল ওই সাদা রঙের চাদরের উপর, যেটা কাল গায়ে দিয়ে শুয়েছিল। এটা কি? মুনিয়া হাত দিতেই ওর হাতে কিছু লেগে যায়। মুনিয়া তাকে দেখে লাল রঙের কিছু, পুরো রক্তর মতো দেখাচ্ছে। আর ওর পাশে একটা ফল কাটা ছুরি। রে আপু, আমি মরে গেছি গো, আমাকে কেন খুন করে দিয়েছে গো? এদিকে রাত মুনিয়া চিৎকার শুনে হুড়মুড় করে ভেতরে ঢুকলো। কিছুক্ষণ পর মুনিয়া গালে হাত দিয়ে বসে আছে, কারণ রাত ওকে একটা চড় মেরেছে। ফাজিল মেয়ে, নিজের জ্বালায় বাঁচি না, এর মধ্যে তো সব ছেলে মানুষই। এই তোকে খুন করলে কি তুই উঠে চিৎকার করতে পারিস? তাও তো, কিন্তু আপু আমি ভূতের সিনেমাতে দেখেছি, মরে গিয়ে আবারও ফিরে আসে, মানুষকে ভয় দেখায়, কথা বলে। মুনিয়ার কথাতে রাত রাগি চোখে তাকায়। মুনিয়া জিভ কামড়ে ধরে। এই রে আপু, আর আমাকে আস্ত রাখবে না, টক দই দিয়ে রোস্ট করবে। এমনিতেই আপুর রোস্ট রান্নাটা সেই লাগে, কিন্তু আমাকে যদি রোস্ট করে ফেলে আমি খাবো কি করে? মুনিয়া আনমনে কথা বলছে, আর রাত মুনিয়ার পাগলামি দেখে আরো খেপছে। তোর কি চর আরো কটা লাগবে? লাগলে বল, আমি প্রস্তুত। আপু সরি, কিন্তু তুমি বলো, এই সাত সকালে এমন দেখলে তো হবেই। আমি বুঝতে পারছি কিছু একটা হচ্ছে এই বাড়িতেই। আপু তাই তো, নেহাল ভাই আর তোমার ছবি এখানে কেন আসবে? একটু আগে রাত মুনিয়াকে মেরে আচ্ছা মতো বকে কাল রাতের ঘটনা খুলে বলল। সেটাই, সকালে উঠে দেখি আমি ঘরে, আর আমার ওড়না তো পাইনি। তুমি কি ওই দ্বিতীয় তলাতে ওড়না ফিরে এসছিলে নাকি? জানি না, অজ্ঞান হয়ে গেলাম হঠাৎ করে, কিছুই মনে নেই। হঠাৎ রাতের ফোনে মেসেজ আসলো। রাত মেসেজ ওপেন করে 80 ভোল্টের শক খেলো। রাতের হাত থেকে ফোনটাও পড়ে গেছে। এই আপু, কি হলো? এদিকে রাত মুনিয়াকে মেসেজটা দেখলো। সেখানে অতি সুন্দর করে বাংলাতে লেখা আছে, সুইটহার্ট, তোমার সুন্দর সাদা রঙের গোলাপি পাড়ের ওড়নাটা আমার গলাতে। তুমি তো আর গলা ধরবে না, তাই নিজের ওড়না জড়িয়ে নিলাম। তাড়াতাড়ি অফিসে এসো, সারপ্রাইজ, লাভ ইউ জান, বি রেডি বউ। আপু এই তাহলে সেই বিয়ার মানে? প্রতিদিন এই নাম্বার থেকে লেখে গুড মর্নিং বি, আর আজ দেখো শেষে বউ লেখা।
রাতের শরীরের ভেতর আচমকা ঝাঁকুনি দিয়ে উঠল। তবে কি সত্যি হতে চলেছে? সত্যি কি তার অনুভবগুলো সত্যি? আর কেন বারবার এতদিন মনে হয়েছে নেহাল তার কাছে আছে, খুব কাছে? প্রতিদিন সকালে উঠলে কেন নিজের বিছানা থেকে সে নেহালের ঘামের ঘ্রাণ পায়? সব ভোলা যায়, কিন্তু ভালোবাসার অনুভূতিগুলো ভোলা যায় না। এটা হতে পারে না। কি আপু? নেহাল তো জেলে। হ্যাঁ, ওর তো 10 বছরের জেল হয়েছিল। মুনিয়া অফিসে যেতে হবেই, এই মেসেজে লেখা আছে। দেখ, অফিসে তাড়াতাড়ি যেতে বলেছে। হ্যাঁ আপু, চলো শিগগিরই রেডি হয়ে নেই। সকাল 10টা। সকালের থেকে অভিনন্দন নিয়ে চেয়ারে বসে ঘড়ির দিকে তাকিয়ে বসে আছে নেহাল। এখনো কেন আসছে না? উফ, আর সহ্য করতে পারছি না। এমন সময় সাইফের প্রবেশ। ভাই, আমি কোথায় বসবো? আপনি তো ভাবির সাথে রোম্যান্স থক্কু অফিস চালানোর জন্য এক রুমে 2 টেবিল লাগিয়েছেন, কিন্তু আমি কি করব? তুই আমার পিএ, তুইও বউয়ের পিএর সাথে এক রুমের টেবিল নিয়ে কাজ শুরু কর যা। কি ভাই, আপনি ওই মুয়া রাক্ষসীর সাথে আমাকে কাজ করতে বলছেন? অসম্ভব। নেহাল সাইফকে চোখ গরম দিল। যাচ্ছি তো। সাইফ মুখ গোমরা করে চলে গেল। আর এদিকে নেহাল এসে হেসে কুটি কুটি। এইবার সাইফের জন্য একটা ব্যবস্থা করতে হবে। মুনিয়া মেয়েটা অনেক ভালো, যদিও আমার বউয়ের থেকে নয়। এদিকে রাত হুড়মুড় করে অফিসে ঢুকেছে মুনিয়াকে নিয়ে। কর্মচারীরা ইংরেজিতে রাতকে গুড মর্নিং জানাচ্ছে আর বলছে নতুন এমডিকে তাদের ভালো লেগেছে। এমডি? আপুই? এই তাহলে সারপ্রাইজ। শীঘ্রই চল। রাত নিজের কেবিনের দিকে গেল। কেবিনের দরজা খুলে রাত অবাক। একটা লোক কালো চেয়ারটা পেছনে ঘুরে বসে আছে, তার মুখ দেখা যাচ্ছে না। কে আপনি? হু আর ইউ? এমন সময় ওপাশ থেকে আওয়াজ হলো, ওয়েলকাম মাই ইন্টেলিজেন্ট পার্টনার মিসেস রাত চৌধুরী। কণ্ঠটা শুনে রাতের বুকের ভেতর আরো তোলপাড় হতে লাগলো। রাত চৌধুরী? এখানে তো সবাই মিস রাত বলেই জানে আমাকে। কে আপনি? আপনার মুখ ঘুরিয়ে রেখেছেন কেন? ওপাশে মুখ দেখালে ধকল সামলাতে পারবে তো বউ? এবার রাতের গা যেন অসাড় হয়ে আসছে। এদিকে নেহার সাথে সাথে চেয়ার ঘুরিয়ে সামনে ফিরে দুটো হাত টেবিলের উপর রাখলো। নেহাল? না, ভালোবাসা এমন, যতই অচেনা হওয়ার হোক কাছের মানুষটি ঠিক ধরে ফেলে। মুখে কালো রঙের চাপদারি, কিন্তু মাথায় সে হালকা লম্বা চুল আছে। কিছু চুল আবার কপালের উপরও পড়েছে। চোখে মোটা ফ্রেমের কালো চশমা, মুখে সে বাঁকা হাসি, চোখে সেই নেশা দৃষ্টি, গায়ে সাদা পাঞ্জাবি, আর গলাতে রাতের সেই ওড়না স্টাইল করে পরা। হ্যাঁ, রাতের কষ্ট হয়নি তার মাফিয়াকে চিনতে। এদিকে মুনিয়া নেহালের ছবি দেখেছে আর রাতের মুখে নাম শুনে ঢোক গেলছে। আচ্ছা, এই নেহাল ভাইয়া যদি আপুকে মেরে ফেলে আর আমাকেও যদি মেরে দেয়? মুনিয়া একবার রাতের দিকে তাকাচ্ছে আর একবার নেহালের দিকে। এটা থেকে নেহাল ইশারা করলো মুনিরা চলে যাওয়ার। মুনিয়ার ঢোক গিলে ভো দৌড়ে বেরিয়ে গেল। নেহাল এবার চেয়ার দেখে উঠে দাঁড়ালো। এটা দেখে রাতের ধ্যান ভাঙল। এতক্ষণ রাত অসাড় হয়েছিল নেহালকে, হঠাৎ দেখে সে ধাক্কাটা নিতে পারেনি। মুখে যতই বলুক ঘৃণা করে, আজ এতদিন পর নেহালকে দেখে তার চোখ দিয়ে ঠিকই পানি পড়ল। নেহাল রাতের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে রাতের দিকে এগোচ্ছে, আর রাত ও নেহাল তার চোখের দিকে তাকিয়ে পেছনে সরছে। রাত নিজেও জানে না সে কি করছে। এক পর্যায়ে রাত পেছোতে পেছোতে দেয়ালের সাথে লেগে গেল, আর নেহালও রাতের সামনে একদম কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে। দুজনের চোখে আজ কথা। এবার আর কোনো কষ্ট না, ভিলেন না, তোমাকে জন্য দ্য লাভিং হাজবেন্ড হব আমি ইনশাল্লাহ। এটা কিভাবে সম্ভব? মাফিয়াটা এখানে কি করে আসবে? আর ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল, ও কেন আসবে? রাতের শ্বাস নিতে কষ্ট হচ্ছে ক্রমাগত। নেহাল এবার ওরা 2 হাত দিয়ে রাতের মুখ আঁকড়ে ধরল। বউ, তুমি ভুলোনি আমাকে, যদিও একটু ভুলেছ তো জেনে রেখো, আজ থেকে শুরু হবে তোমার শাস্তির ডোজ। এদিকে নেহালের মুখে আবার বউ ডাক শুনে রাত জোরে জোরে শ্বাস নিতে থাকছে। বউ, কি হয়েছে? বউ, বউ। হঠাৎ করে রাত সেন্সলেস হয়ে নেহালার বুকে ঢুলে পড়ল। নেহাল বাঁকা হেসে রাতকে বুকের সাথে জড়িয়ে নিল। এইটুকুতে তুমি সামলাতে পারলে না? এরপর কি করবে বউ? তোমাকে যে আমার 4 হালি বাচ্চার মা হতে হবে। এদিকে হসপিটালে বসে আছে নেহাল। বেডে রাত শুয়ে আছে। একটু আগে ডাক্তার ইংরেজিতে নেহালকে অনেক কিছু বলে গেলেন। একটু আগে অফিসে এতবার মুখে পানি ছিটে দেওয়ার সত্ত্বেও রাতের জ্ঞান ফেরে না। এজন্য নেহাল রাতকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর,
আমার ওয়াইফ। দেখুন নেহাল সাহেব, আপনার স্ত্রী লো প্রেশার, উনি অনেক দুর্বল। চেক আপ করে মনে হলো ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম কিছুই উনি করেন না। এভাবে হলে চলবে না। আপনি প্লিজ ওনার কেয়ার নিন, এরপর উনি কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়বেন। জি ডক্টর। ডক্টর বেরিয়ে গেলে নেহাল কটমট করে মুনিয়ার দিকে তাকায়। এই মেয়ে, তুমি না ওর কেয়ারটেকার পিএ? তাহলে ওর অবস্থা এমন হয় কি করে বলো? আপুকে আমি সবসময় ঠিকমতো খাওয়া দাওয়ার কথা বলি, কিন্তু আপু উল্টে আমাকে ঝাড়ি মেরে। কত জোর করা যায় বলুন? আর কি? ভাইয়া, সত্যি বলতে আপনার জন্য এসো। আপু সবসময় মন খারাপ করে থাকে, আপনার জন্য কাঁদে, রাতে ঠিকমতো ঘুমায়ও না। সবসময় কি জোর করে জবরদস্তি করে কিছু হয়? মানসিক অশান্তি বড় অশান্তি। নেহাল কথাটা শুনে চোখ গরম করে মুনিয়ার দিকে তাকালো। নেহালের রাগ দেখে মুনিয়া দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ভাই, এই মুয়া রাক্ষসীটা ঠিকই বলেছে। এটা তো আসলেই সত্যি। আপনি ভাবিকে যে কষ্ট দিয়েছেন তাতে মানুষটার এই অবস্থাই হওয়ার কথা। তারপরেও তো এত কষ্ট নিয়ে ভাবি নিজেকে এখনো ধরে রেখেছে। সাইফের কথাতে নেহালের মাথা নিচু হয়ে গেল। আসলে স্বীকার না করলে চাইলেও সত্যি মিথ্যা হবে না। তুই ঠিকই বলেছিস, আজ ওর এই অবস্থা শুধু আমার কারণে। ভাই, এখন আর অতীত ভেবে লাভ নেই, বরং বর্তমান নিয়ে ভাবুন। বর্তমানটাকে ঠিক করুন, ইনশাল্লাহ ভবিষ্যৎও ভালো হবে আল্লাহর রহমতে। তুই ঠিকই বলেছিস। আচ্ছা শোন, মুনিয়া মেয়েটা এমনিতেই ভীতু, আর সেই সকাল থেকে এখানে আছে। তুই ওকে নিয়ে বাড়িতে যা। বউকে আজই রিলিজ দিবে, কিন্তু রাত হবে। তোরা বাড়িতে যা, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা ভাই। সাইফ বেরিয়ে গেল। সাইফ বাইরে বেরিয়ে দেখে মুনিয়া ওয়েটিং রুমের সামনে বসে কাঁদছে। সাইফ মুনিয়ার কাছে গেল। এই যে মুয়া রাক্ষসী, তুমি কাঁদছো কেন? সাইফের কথা শুনে মুনিয়ার রাগ হলো। কি বললেন? অসভ্য দাদা, বিলয় কোথাকার! আপনি কি ভেবেছেন সকালে আমার কেবিনে দখল করবেন বলে আমি কিছু বলিনি? তাই বলে বলবো না? আপু সুস্থ হোক, তারপর সব বলবো আপুকে। যা বলার বলো, এখন বাড়ি চলো। পরে ভাই আর ভাবি আসবে, ওদের জন্য তো খাওয়ার ব্যবস্থা করতে হবে নাকি? আচ্ছা চলুন। এদিকে নেহাল। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। ওয়ালাইকুম আসসালাম। আমার রাত কেমন আছে নেহাল? আলহামদুলিল্লাহ, ও দুর্বল অনেক, এজন্য। আমার মেয়ের এই অবস্থার জন্য তো তুমি দায়ী নেহাল। আমি জানি শ্বশুর মশাই। এবার যেন আমার মেয়েটা কষ্ট না পায় নেহাল। মনে রেখো, তোমাকে তোমার কাকিমণি আমি নিজের ছেলের চেয়ে কম দেখি না, কিন্তু আমার মেয়ের কথাও আমাকে ভাবতে হবে। তোমার আর ওর কথা ভেবে আজ তোমার জন্য এত লড়াই করে আল্লাহর রহমতে তোমাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করেছি আমি। তুমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারো। 2 বছর ধরে সব কিছু তোমার জন্য করেছি, কিন্তু আমার মেয়ে যেন কষ্ট না পায় নেহাল। এবার আমার মেয়ের কিছু হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না নেহাল। আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। জানি শ্বশুর মশাই, ইনশাল্লাহ আপনার মেয়েকে আর কষ্ট পেতে দেব না। ফোন কেটে দিল। নেহাল ভেবে অবাক হচ্ছে, যেহেতু নিজের ভাইয়ের মেয়ে, তবুও রাত রায়হান সাহেবের সৎ মেয়ে, নিজের তো না, কিন্তু তিনি কখনো রাতের কোনো ত্রুটি দেখেন না। পৃথিবীর অনেক বাবা আছে যারা নিজের মেয়েকে তাই বোঝা মনে করে, আর আপনি সত্যি শ্বশুর মশাই সাফায়াত আঙ্কেলের চেয়ে আরো বড় মনের মানুষ আপনি। আপনাকে দেখলে আমার বারবার শ্রদ্ধা করতে মন চায়। অনেক কিছু শেখার আছে আপনার থেকে। নেহাল গিয়ে এবার রাতের পাশে বসে রাতের হাতটা মুঠোয় নিল। রাত গভীর ঘুমিয়ে আছে। আর এই হাত ছাড়বো না বউ, আমার জীবন থাকতে না তোমাকে আর হারাতে দেব না। আজ আমার জন্য তোমাকে এভাবে হসপিটালে থাকতে হচ্ছে, আর না তোমার সব মান অভিমান ভেঙে তোমাকে আমার ভালোবাসার সাগরে ডুবাবো, যাতে তুমি ডুবে যেতে না পারো, আবার উঠে আসতে না পারো, শুধু হাবুডুবু খাবে। একটু পর রাতকে রিলিজ দেওয়া হয়েছে। নেহাল রাতকে ঘুমন্ত অবস্থায় কোলে করে বাড়িতে নিয়ে এসে বিছানায় শুয়ে নিজে ফ্রেশ হতে লাগলো। রাত 12টা। নেহাল রাতের পাশে বসে আছে। রাত এখনো ওঠেনি। নেহাল পাশে বসে আছে, রাত উঠলে দুজনে একসাথে খাবে। কিন্তু ওর শরীর তো অনেক দুর্বল, এখন তো খেতে হবে। অনেকক্ষণ না খেয়ে আছে, যা একটু গরম দুধ নিয়ে আসি। নেহাল রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে দুধ বের করে গরম করে ঠান্ডা করে রাতের কাছে নিয়ে আসলো। তারপর চামচ দিয়ে ঘুমন্ত অবস্থায় রাতকে খাইয়ে দিল। একটু পর রাতের জ্ঞান ফিরেছে। রাত আস্তে আস্তে উঠে দেখে যে ও নিজের ঘরে শুয়ে আছে। কেন? আমি তো অফিসে ছিলাম, আমার গায়ে তো বোরকা ছিল, আর আমার জামা কে পাল্টালো? হঠাৎ রাতের সকালে কথা মনে পড়ে। রাত ধরফরিয়ে বিছানা থেকে নেমে পড়ে। ওইটা নেহালই ছিল। হ্যাঁ নেহাল,
কিন্তু উনি এখানে কি করে আর কেনই বা এসেছে? রাত পুরো রুমে চোখ বুলিয়ে নিচ্ছে, কোথাও কেউ নেই, না থাকারই কথা। নেহাল একটু আগে দুধের গ্লাস নিচে রাখতে গেছে। আমাকে এখানে কে আনলো আর ওই মাফিয়াটা কোথায়? এমন সময় নেহাল ঘরে ঢুকে দেখলো রাত উঠে পড়েছে। বউ, নেহালের কণ্ঠ শুনে রাত পেছনে ফিরে দাঁড়ালো। আপনি আপনি এখানে কি করছেন? বেরোন বলছি, বেরোন আমার ঘর থেকে। নেহাল রাতের কথা না শুনে দরজা লক করে দিয়ে বাঁকা হেসে রাতের দিকে আগাতে লাগলো। এখানে কেন আসছেন? বেরোন বলছি, আমি কিন্তু চিৎকার করব। করো, আমি আমার বউয়ের কাছে আসছি। তুমি যদি চিৎকার করে সবাইকে বলো তোমার বর তোমার কাছে আসছে বলে চিৎকার দিচ্ছ, উল্টো সবাই তোমাকে আমার কাছে ধরে নিয়ে যাবে। করো চিৎকার, শোনা। কিসের বউ? আমি কারো বউ নই। ও সত্যি তুমি কারোর বউ নাও? তাহলে নেহাল চৌধুরী তোমার কে? কে নেহাল চৌধুরী? আমি কোনো নেহাল চৌধুরীকে চিনি না, আমি চিনতে চাই না। কেন এসেছেন এতদিন পর? কেন? নেহালের আগানো দেখে রাতও পেছোতে লাগলো। নেহাল এমন ভাব করছে যে সে কিছুই শুনছে না, সে দিব্যি রাতের দিকে এগোতে আছে। সত্যি তুমি কোনো নেহাল চৌধুরীকে চেনো না? এত বড় মিথ্যা বলতে পারলে বউ? যান এখান থেকে, যান বলছি। নেহাল রাতের হাত ধরে টান মেরে নিজের সাথে চেপে ধরলো। রাত নেহালের আচরণে চোখ বড় বড় করে ফেললো। তুমি আমাকে ভুলতে পারো বউ, কিন্তু নেহাল চৌধুরী তো তার বউকে ভুলতে পারে না। 4টা না 5টা না, একটা মাত্র বউ তুমি আমার। তোমাকে কি ভোলা যায় বলো? এদিকে রাত নেহালকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু নেহাল রাতকে আরো শক্ত করে চেপে ধরছে। যান, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। ছাড়বো না। কি করবে বউ? রাত ধাক্কা দিয়ে যাচ্ছে, কিন্তু নেহালকে এক বিন্দু সরাতে পারছে না। না পারারই কথা, এককালে যে নেহাল মাফিয়া ছিল তার বডিও ওই রকমই হওয়ার কথা। রাত না পেরে হেঁচকি তুলে কেঁদেই দিল। নেহাল চুপচাপ দাঁড়িয়ে দেখছে। কেউ না বুঝলো নেহাল জানে এটা তার বউয়ের কষ্টের কান্না না, অভিমানের কান্না। ছাড়ুন আমাকে, বেরিয়ে যান এখান থেকে। আমি কেন ছাড়তে যাব? আমি কি তোমাকে ধরেছি নাকি? নেহালের কথা শুনে রাত পুরো বেকুব বনে গেল, কারণ নেহাল রাতকে ধরে রেখেছে, বলছে সে রাতকে ধরেনি। রাতের এবার সেই রাগ হচ্ছে। ফাজলামি পাইছেন না? আমাকে ধরে বলছেন আপনি আমাকে ধরেননি। আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে তামাশা করছি? আহা, তুমি কি আমার বেয়ান লাগো যে তোমার সাথে তামাশা করব? যদিও বয়স হয়ে গেছে, সেই তোমার জন্মের পর যদি তোমাকে বিয়ে করতাম তাহলে এতদিন নাতি নাতনি থাকতো আমার কোলে। আমিও আমার বেআইনের সাথে তামাশা করতাম। আফসোস। অসভ্য ফাজিল লোক একটা, ছাড়ুন বলছি। সেই থেকে কি ছাড়ুন ছাড়ুন করছো? হ্যাঁ, আমি কি তোমাকে ধরেছি নাকি? রাতের নেহালের কথা শুনে সেই রাগ হচ্ছে। কাঁচা ডিম দিয়ে আপনার মাথা ফাটাবো বলে দিলাম। অসভ্য লোক, আমাকে ধরে রেখে বলছে আমাকে ধরেনি। সত্যি তো আমি তোমাকে ধরিনি। আমি তো আমার একটা মাত্র সুইট কিউট বউকে ধরেছি, তাই না বলো বউ? রাত এবার নেহালের সাথে কথা না বলে ওকে সরাতে ব্যস্ত। নেহাল ওর সাথে কথা না বলে যে বেকার সে বুঝেই গেছে। হঠাৎ করে রাত থেমে গেল। নেহাল এটা দেখে ভ্রু কুঁচকে তাকালো। কি হলো বউ? কি বউ বউ করছেন আপনি? লজ্জা করে না এত রাতে একজন পরনারীর ঘরে এসে তাকে জড়িয়ে ধরছেন? আগে তো খুন করে মাফিয়াগিরি করতেন, এখন কি মাঝরাতে অন্য মেয়েদের ঘরে আসা যাওয়া শুরু করেছেন? রাতের কথা শুনে নেহাল অবাক হয়ে গেল। কি সব আজে বাজে কথা বলছো বউ? আমি কোনো পরনারীর কাছে যাইনি। তুমি আমার বিবাহিত স্ত্রী, সেটা কি ভুলে গেছো? নাকি অন্য সব কিছুর মতো এটাও অস্বীকার করবে? আমি কিছু ভুলিনি, কিন্তু আপনি মনে হয় ভুলে গেছেন। আমি 6 বছর আগে আপনার স্ত্রী ছিলাম, এখন নেই। এখন নেই মানে? কি বলতে চাইছো তুমি বউ? আমাদের ডিভোর্স হয়ে গেছে, সেটা কি আপনি ভুলে গেছেন? রাতের কথা শোনার সাথে সাথে নেহাল রাতকে ছেড়ে দিল। নেহালের চোখ দিয়ে কষ্টে পানি গড়িয়ে পড়লো। বেরোন এখান থেকে, বেরোন বলছি। আপনার মুখও দেখতে চাই না আমি। কেন এসেছেন এখানে? আমার জীবনটা নষ্ট করে আপনার শান্তি হয়নি নাকি আরো কিছু বাকি আছে? আমার তো মনে হয় আমি মরলে তবেই আপনি শান্তি পাবেন। বউ, নেহাল ভেজা চোখে রাতের দিকে তাকিয়ে আছে। বউ, এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? তুমি মরলে আমি শান্তি পাবো? কখনো না। তোমার মরার আগে যেন আল্লাহ আমাকে নিয়ে যায়। এই জীবনে বেঁচে থাকতে আর তোমাকে হারাতে পারবো না। আমি চলে যাচ্ছি। নেহাল চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। রাত ওই দিকে দাঁড়িয়ে কাঁদছে। কেন এসেছেন এখানে? আর কত কষ্ট দেবেন আপনি আমাকে? মরলেও তো বেঁচেছিলাম এতদিন, অন্তত চোখের সামনে আপনাকে দেখে পুড়তে হয়নি আমাকে। এখন আমি কি করব? আপনাকে প্রতিদিন দেখলে যে আমার কষ্ট শুধু বাড়বে, কমবে না। এদিকে নেহালের উপর তলাতে গিয়ে বসে আছে। নেহালের চোখে অঝোর পানি। এরকম কথা তুমি আমাকে বলতে পারলে?
এত খারাপ আমি? হঠাৎ কি ভেবে নেহাল উঠে দাঁড়ালো। না, বসে থাকলে চলবে না। তোমাকে এর থেকে বেশি কষ্ট দিয়েছি আমি। তোমাকে এবার আর ছাড়বো না। নেহালের মুখে বাঁকা হাসি। কিন্তু সব ঠিক আছে, এত কিছুর মধ্যে আমি একদিনে একবারও এটা মনে করিনি সেই ডিভোর্স পেপার কোথায়। ওইটা বাংলাদেশে ওর ঘরেও ছিল না, কোর্টেও জমা হয়নি। তার মানে কি এটা এখানে? নেহাল কিছুক্ষণ ভাবলো। আমি জানি তুমি আর যাই হোক ওই পেপারে কখনো সাইন করবে না, কিন্তু এটা প্রমাণ করতে হবে, তা না হলে তোমাকে মানানো সহজ না। নেহাল মাথায় দুষ্ট বুদ্ধি গোজাচ্ছে। এই কথা বলে আজ আমাকে তোমার থেকে সরিয়েছ না, দেখো এর শাস্তি কি হয়। এদিকে পরের দিন সকালবেলা। দেখুন সাদা বিলাই, নেহাল ভাইয়া, যে আপুকে আবার কষ্ট দেবেন না তার কি গ্যারান্টি আছে? দেখো, ভাই ভাবিকে খুব ভালোবাসে। হ্যাঁ, সে যেটা করেছিল সেটা অন্যায়, কিন্তু ভাই নিজের ইচ্ছেকে এসব করেনি। তাকে ছোট থেকে যেটা বোঝানো হয়েছে সেটাই করেছে সে। তাছাড়া তুমি নিজেই কেবল বললে রাত ভাবিকে এই কয় বছরে তুমি তেমন হাসতেও দেখোনি, সব সময় তাকে একা একা চোখের পানি ফেলতে দেখেছো। তোমার কি মনে হয় না ভাবি ভাইয়ের জন্যই কাঁদে? অবশ্যই মনে হয়, কারণ নেহাল ভাইয়া আপুকে যে কষ্টটা দিয়েছে তাতে তো তার কাদারই কথা। দেখো মোয়া রাক্ষসী, আমি তোমার সাথে ঝগড়াই করতে চাইছি না। আমি শুধু চাইছি তুমি তোমার তরফ থেকে আর আমি আমার তরফ থেকে এদের দুজনকে এক করার চেষ্টা করি। দুজনেই তো কষ্টে আছে, কেউ তো ভালো নেই। দেখুন, আপু যদি জানতে পারে? কিছু হবে না, তুমি ভাবির সামনে না জানার নাটক করবে। প্লিজ রাজি হয়ে যাও, দুজনকে এভাবে কষ্টে আর দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। সাইফ মুনিয়ার ঘরের দিকে বেরিয়ে গেল। সকাল সকাল সে মুনিয়ার কাছে এসেছিল রাত আর নেহালের ব্যাপারে কথা বলতে। এদিকে রাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ শেষ করে রান্নাঘরের দিকে যাচ্ছিল। তখনই দেখে সাইফকে লুকিয়ে লুকিয়ে মুনিয়ার ঘর থেকে বেরোতে। রাত এক মুহূর্ত দেরি না করে মুনিয়ার ঘরে গিয়ে ওকে ডাকতে লাগলো। মুনিয়া। হঠাৎ করে রাতকে এভাবে দেখে মুনিয়াও একটু ভয় পেয়ে গেছে। আপু, তুমি এত সকালে? ইরে, সাদা বিলাইটাকে যদি আপু দেখে নেয় তো সব জানলে আমাকে চিপিয়ে খাবে আপু। ওই সাইফ তোর ঘরে কি করছিল? মানে আপু, কি মানে করছিস? ওই সাইফের সাথে তোর কিসের সম্পর্ক? আরে আপু কি বলছো? উনি তো আমার সাথে ঝগড়া করতে এসেছিলেন। মানে? তুমি জানো কাল ওই সাদা বিলাই সাইফের বাচ্চা কি করছিল? কি করেছে? কাল তোমার কেবিন থেকে বেরিয়ে আমি যখন নিজের কেবিনে যাই, দেখি ওই বেটা আমার কেবিনের ছোট্ট টেবিল সরিয়ে বিশাল একটা টেবিল লাগিয়েছে, আর দু কোণাতে দুটো চেয়ার। তো কি হয়েছে? কি হয়নি বলো? ওই বেটাকে বলে আমার কেবিনে শেয়ার থাকতে হবে না, দিব না আমি। তাই ভালো মতো বেটাকে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিচ্ছিলাম সবে, তারপর তোমাকে নালিশ করার জন্য তোমার কেবিনে গিয়ে দেখি নেহাল ভাইয়া তোমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর তারপর তো তুমি জানোই। ও আচ্ছা। রাত চলে গেল। মুনিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। রাত রান্নাঘরে গিয়ে ছুরি দিয়ে পেঁয়াজ কাটছে। হঠাৎ করে কেউ রাতকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রাত চিৎকার করতে যাবে তার আগেই কেউ রাতের মুখ চেপে ধরলো। পেছনে ব্যক্তিটি রাতের ঘাড়ের ওপর নিজের থুতনি রাখলো। রাতের আর বুঝতে বাকি রইল না এটা কে। বউ কি করছো? রান্না করছো বুঝি? রাতের হাত যেহেতু খোলা ছিল, সে নেহালকে জোরে ধাক্কা দিল। এতে নেহাল ছিটকে রাতের দিকে দূরে সরে যায়। আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? অসভ্য লোক একটা। কি ভেবেছেন কাল কিছু বলিনি বলে পার পেয়ে যাবেন? আর একবার আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন তো আপনাকে আমি মেরে দেবো বলে দিলাম। রাত হাতে ছুরিটা নেহালের দিকে তাক করে কথাগুলো বলল, কিন্তু নেহালের এত কোনো হেলদোল নেই। সে রাতের কাছে এগুতেই আছে। ও তাই, মারবি বুঝি? দেখি কেমন মারতে পারো। আপনার লজ্জা করে না? একটা মেয়েকে একা পেয়ে এসব করছেন? তুমি আমার বউ, বুঝেছো? নেহাল এগোচ্ছে। রাত কোথায় পৌঁছাবে জায়গা পাচ্ছে না। আবার বউ বউ করছেন? আপনাকে বলেছি না ডিভোর্স হয়ে গেছে আমাদের? ও তাই হয়ে বেড়াক, তাতে আমার কি? নেহাল এবার একদম রাতের কাছে গিয়ে দাঁড়ালো। রাত কোথায় যাবে ভেবে পারছে না, কারণ নেহাল নিজের দু হাত রাতের দুপাশে দিয়ে রাতকে আটকে রেখেছে। আপনাকে এই ছুরি দিয়ে খুন করে দিব বলে দিলাম। ও তাই, দাও দেখি। দেখুন আমি কিন্তু মজা করছি না। আমিও মজা করছি না। তোমার অবহেলা পাওয়ার থেকে যদি তোমার হাতেই খুন হই আমার খারাপ লাগবে না, বরং ভাববো আমার মৃত দেহ আমার প্রিয়তমাকে
তার সুখ দিতে পারবে। নেহালের শেষ কথা শোনার সাথে সাথে রাতের হাত থেকে ছুরিটা পড়ে গেল। রাত নেহালকে ধাক্কা মেরে চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেল। এত ভালোবাসো, কিন্তু কেন অবহেলা করছো অভিমানী? তুমি কি পাগল হয়ে গেছো নেহাল? না শ্বশুর মশাই, কিছু হয়নি, কিন্তু এবার হব। আপনার মেয়ে তো তার প্রেমে আমাকে পাগল করে ছাড়ছে। দেখুন না, আমার সাথে একটু ভালো করে কথাও বলে না। সেটা তোমার দোষের জন্য? হ্যাঁ বুঝেছি, সব আমারই দোষ, কিন্তু শ্বশুর মশাই এবার অন্তত সাহায্য করুন। কি সাহায্য করব তোমাকে? ওই যে যা বললাম, এখানে এসে ব্যবসাটা একটু সামলান, আর আমিও আমার বউকে একটু সামলাই। তাহলে আমার এখানকার ব্যবসার কি হবে শুনি? শ্বশুর মশাই, আপনি আপনার ব্যবসার কথা ভাবছেন, একবারও এটা ভাবছেন না আমার কি হবে? আমার মনে তো বয়সের সবাই ছেলে মেয়ের বিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছে, আর আমি এখনো পর্যন্ত। এরপর তো আমার ছেলে মেয়েরা আমাকে বাবা না দাদু বলে ডাকবে। এদিকে নেহালের কথা শুনে রাতে বাবা হেসেই দিল। শ্বশুর মশাই, আপনি হাসছেন আর আমি এখানে কষ্টে মরে যাচ্ছি। আমার বউটা আমাকে একটু আদরও করে না। আহা নেহাল, তোমার মুখে কি কিছু আটকায় না? কার সামনে কি বলতে হয় জানো না? শ্বশুর মশাই, আপনি যদি আমাকে সাহায্য না করেন তো বলে দিলাম আপনার মেয়েকে 4 হালি না 2 ডজন বাচ্চার মা বানিয়ে ছাড়বো, বলে দিলাম। কি? হ্যাঁ তাই। নেহালের দরজার দিকে চোখ গেল। রাত ভেতরে আসছে। শ্বশুর মশাই, পরে কথা হবে, আপনার মেয়ে আসছে। টাটা, লাভ ইউ শ্বশুর মশাই। মা। নেহাল ফোন কেটে দিল। এপাশে রাতের বাবা বেকুব বনে বসে আছে। আল্লাহ গো আল্লাহ, কি কপাল করে এরকম জামাই আমার কপালে দিয়েছিলে গো। আহারে আমার নিরীহ মেয়েটা। নেহাল অফিসের কেবিনে বসেছিল। রাত এতক্ষণ বাইরে ছিল, কারণ ও কেবিনের মাঝ বরাবর উঁচু পার্টিশনের ব্যবস্থা করছে, যাতে নেহাল ওকে না জ্বালাতে পারে। যাক, বউ এসেছে, কিন্তু কি করেছে দেখো। ওকে আমি দেখবো কি করে। ইয়া লম্বা একখানা দেয়ালের মতো বানিয়ে রেখেছে মাঝখানে। আসলে নেহাল তার বউ তোর চেয়েও 2 কদম আগেই চলে। তুই যাতে জ্বালাতে না পারিস সেই ব্যবস্থা ও কি সুন্দর করে রেখেছে। আচ্ছা, কি করা যায় এখন? বউকে জ্বালাবো কিভাবে? নেহাল মুখে হাত দিয়ে ভাবনাতে ব্যস্ত। এদিকে রাতও বসে ভাবছে, এই মাফিয়াটা এখানে আসলো কিভাবে, আর এত অল্প দিনে কিভাবে কোম্পানি খুলে ফেললো? আচ্ছা, উনি আমাদের কোম্পানির পার্টনার কিভাবে হয়েছে? বাবা কি জানে এটা? না, জানতে হবে আমাকে। রাত গভীর চিন্তাতে মগ্ন। তাকে কিছু করতেই হবে। না, কিছু ভেবে পারছি না। জ্বালিয়ে ছাড়ছে পুরো আমাকে। আগের চেয়ে আরো বেশি ফাজিল হয়ে গেছে মাফিয়াটা। আচ্ছা, উনি কি ভালো হয়েছেন সত্যি? না, তা হননি। তাহলে এত তাড়াতাড়ি ওনার জেল থেকে বেরোনো কিভাবে সম্ভব? হঠাৎ কিছু একটা ভেবে রাতের চোখে পানি চলে এলো। আমার কি করা উচিত? ওনার ফিরে আসাতে খুশি হওয়া নাকি কষ্ট পাওয়া? উনি খুব খারাপ নেহাল, খুব খারাপ। অনেক ভালোবেসেছিলাম আপনাকে, তার বদলে শুধু কষ্টই পেতে হচ্ছে আমাকে। এদিকে মুনিয়া ফাইল নিয়ে বসে কাজ করছে, তার পাশে সাইফ। ধুর, ভাল লাগে না, এখনো পর্যন্ত ফাইলটা কমপ্লিটই করতে পারলাম না। আপু তো আমাকে আর আস্ত রাখবে না। গোবর ভরা মাথায় আর কি বা করবে? সারাদিন তো বকবক করা ছাড়া কোনো কাজ নেই। দেখুন কি বললেন আপনি আমাকে? হ্যাঁ, আমার মাথাতে গোবর? তাহলে আপনার মাথায় কি? হ্যাঁ হ্যাঁ, 5 কেজি পচা ডিম। এই, তোমার সাহস তো কম না আমাকে পচা ডিমের সাথে তুলনা করো? আপনারও তো সাহস কম না, আমার পেছনে লাগতে আসেন। কি আমি তোমার পিছনে লেগেছি? একদম ফালতু কথা বলবেন না, বলে দিলাম। 100 বার বলবো, 1000 বার বলবো। ঝগড়ুটে একটা, লজ্জা করে না? মেয়েদের মতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন। ও, তাইলে স্বীকার করলে মেয়েরা ভাগড়া বাঁধায়? বলেই সাইফ অট্ট হাসিতে ফেটে পড়ল। আর মুনিয়া রেগে লাল। মুনিয়া টেবিলের উপর থাকা পানির গ্লাসটা নিতেই সাইফের মুখে পানি ছুঁড়ে মারল। এটা দেখে সাইফ থ হয়ে দাঁড়িয়ে আছে। আর লাগবি আমার পেছনে সাদা বিলাই? তোমার এত বড় সাহস? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই সাইফ ওর কল কফিটা মুনিয়ার গায়ে ছুঁড়ে মারল। আমার গোলাপি জামা নষ্ট করে দিল গো। বেশ হয়েছে। তবে রে, দুজনেই রীতিমতো হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে ছোটাছুটি শুরু করে দিল। এদিকে নেহাল পিটিশনের কাছে নিজের চেয়ারটা রাখলো। যাক, এবার হবে। আমার চেয়ে ও এটা লম্বা করেছে, তাতে কি আমি থেমে থাকি নাকি? নেহাল এবার চেয়ারের উপর উঠে দাঁড়ালো, তারপর হাত দুটো পিটিশনের উপর রেখে দাঁড়ালো। যাক, বউকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যাই, বউকে একটু হাই দিয়ে দেই। এদিকে রাত ফাইল নিয়ে কাজ করছে। হঠাৎ করে আওয়াজ হলো।
হাই বউ। রাত হঠাৎ করে নেহালের কণ্ঠ শুনে এদিক ওদিক তাকাতে লাগলো। কি হলো, কোথা থেকে ডাকছে? বউ এই যে উপরে তাকাও। রাত নেহালের কথা মতো উপরে তাকালো। আও! রাত ভয় পেয়ে চেয়ার ছেড়ে উঠে 2 কদম পিছিয়ে গেল। হাই বউ, এবার তো দেখেছো আমাকে। আপনি ওখানে কি করছেন? নামুন বলছি। আপনি জানেন ওটা কত হালকা, ভেঙে যাবে কিন্তু। নেহাল পিটিশনটার উপর আরও নিজের ভার দিতে মুখ হাত দিয়ে রাতের দিকে তাকিয়ে আছে, আর রাত তাকিয়ে আছে পার্টিশনটার দিকে। এটা অনেকটা হালকা, রীতিমতো নড়ছে। দেখুন, নামুন বলছি। আপনি কিন্তু ওটা ভেঙে নিয়ে পড়বেন বলে দিলাম। ধুর, আমি ভয় পাই নাকি? কিছু হবে না। আই লাভ ইউ বউ। নেহাল আর কিছু বলতে পারলো না, তার আগে পার্টিশনটা ভেঙে নিয়ে ঠাস করে নিচে পড়ে গেল। আমি বলেছিলাম বজ্জাত লোক একটা, সব সময় খালি বাহাদুরি। এদিকে নেহাল নিচে পড়ে গিয়ে কাতরাচ্ছে। রাত তাড়াতাড়ি নেহালের কাছে গেল। দেখি দেখি কি হয়েছে। রাত নেহালকে আস্তে করে উঠালো। নেহালের নাকে আঘাত লেগে নাক থেকে রক্ত পড়ছে, ঠোঁটটাও থেতলে গেছে। হাত দিয়ে সামাল দেওয়ার কারণে বুকে মাথায় আঘাত লাগেনি, হাতেও চোট পেয়েছে। রাত নেহালকে নিয়ে উঠে দাঁড়ালো। দেখি দেখি কি অবস্থা করেছে নিজের। কি সমস্যা আপনার? সব সময় ফাজলামি না করলে নয়। আমার কোনো কথাই শোনার প্রয়োজন মনে করেন না, তাই না? রাত নেহালকে বকতে থাকলে নেহালের দিকে তাকিয়ে রাত চুপ হয়ে গেল। নেহাল ছলছল চোখে রাতের দিকে তাকিয়ে আছে, আর বারবার একটা হাত ঘুরছে। খুব ব্যথা করছে বউ। রাত আর নিজেকে সামাল দিতে পারলো না। ব্যথা তো করবেই, আপনি দাঁড়ান, আমি আসছি। রাত কেবিন থেকে বেরিয়ে মুনিয়ার কেবিনের দিকে গেল। মুনিয়া আর সাইফকে খবর দিতে। কেবিনে ঢুকে রাতের চোখ চড়ক গাছ। মুনিয়া সাইফ দুজনেই হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে ওর গায়ে চুরি করছে। স্টপ ইট! রাতের গলা শুনে ওরা দুজনেই রাতের দিকে তাকালো। তুমি? কি হচ্ছেটা কি এখানে? তোমরা কি সার্কাস শুরু করেছো? মুনিয়া খেয়াল করলো রাত কাঁদছে। আপু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তাই তো ভাবি, কি হয়েছে আপনার? তোমরা তাড়াতাড়ি চলো, নেহালকে হসপিটালে নিতে হবে। রাতের বেলা নেহাল ওর বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। ঠোঁটে ব্যান্ডেজ মতো করে কি লাগিয়ে দিয়েছে ডক্টর। নাকে রক্ত পড়াও বন্ধ হয়েছে, আর ডান হাত গলার সাথে ঝুলিয়ে রাখা। ডাক্তার বলেছে অনেক উপর থেকে পড়ার কারণে নেহালের হাতে প্রেসার পড়েছে, তাই হাতের কবজির হাড় একটু সরে গেছে, আর একটুর জন্য ভাঙেনি। তোমরা কি করেছিলে দুজনে শুনি? আপু, ওই সাদা বিলাইটা আমাকে বলেছিল আমার মাথায় নাকি গোবর। বলবই, আপনি বলুন। ভাবি একটা ফাইল যে 2 ঘন্টা ধরে কমপ্লিট করতে পারে না, তাকে আর কি বলা যায়? এই মুয়া রাক্ষসীটাই তো সব নষ্টের গোড়া। ওই সাদা বিলাইকে বললেন আপনি? হচ্ছেটা কি? কি সাদা বিলাই মুয়া রাক্ষসী শুরু করেছো তোমরা? সরি। হ্যাঁ, এখন তো সব সরি বললেই হয়ে যাবে না। আমার অফিসটার পুরো 12টা বাজিয়ে দিয়েছো তোমরা। এক বাদরের জ্বালায় বাঁচি না, তার মধ্যে এবার এই দুটো রামদানি। নেহাল বিছানায় বসে চুপচাপ সব দেখছে। রাত ওদের বকছে, নেহাল খুব মজা পাচ্ছে। বউ, ও বউ। এই আপনি চুপ করেন তো, বউ বউ করে মাথা খারাপ করে দিচ্ছে আমার। ও বউ, রাগ করছো কেন? না, রাখবো না, আপনাকে ধরে চুমু খাবো। ইস, কি যে বলো না। খাবে তো খাও না, কিন্তু ওদের বের করে দিয়ে দরজা লক করে দাও প্লিজ। আমার খুব লজ্জা করছে। নেহাল কথা বলে বাম হাত দিয়ে মুখ ঢাকলো লজ্জা পাওয়ার ভান করে, আর রাত হা হয়ে তাকিয়ে আছে নেহালের দিকে। বেচারি নেহালের কথাতে নিজেই লজ্জা পড়ে গেছে। এদিকে সাইফ আর মুনিয়াও মুখ টিপে হাসছে। আপু, আমি ঘরে গেলাম, তুমি ভাইয়াকে খাইয়ে দিও। আমিও যাচ্ছি ভাবি, আপনি দরজা লাগিয়ে দেবেন। মুনিয়া সাইফ মুখ টিপে হাসতে হাসতে বেরিয়ে গেল, আর রাত পুরো বোকা বনে দাঁড়িয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। বউ, ময়দান ফাঁকা, এবার গোল দাও। একদম গোল পোস্টেই বল ঢুকবে, নো মিস্টেক। মানে? ইস, বোঝো না? দরজা লক করে দাও। তুমি না আমাকে চুমু খেতে চেয়েছিলে? রাত এবার দৌড়ে গিয়ে নেহালের কলার ধরে বসলো, তারপর নেহালের গলা টিপে ধরলো। এই এই বউ, করছোটা কি? তুমি তো চুমু খাবে বলেছিলে, এখন তো দেখছি আমার গলা টিপে আমাকে মারবে মনে হচ্ছে। আর একটা উল্টাপাল্টা কথা বললে আপনাকে সত্যি সত্যি এখানে মেরে রেখে দিব আমি। বজ্জাত ফাজিল লোক একটা, জীবনে শুধরাবে না। আর ওই বাজে কথা বলবেন, বলবেন। বউ, লাগছে তো। আগে বলুন, আর কখনো এসব বাজে বাজে কথা মুখে আনবেন না, তাহলে আমি আপনাকে ছাড়বো না। না হলে এখানেই আপনাকে মারবো আজকে। বেটা ফাজিলের গোডাউন একটা, নিজের তো লজ্জা শরমের বালাই নেই, এখন আমার নাকটাও কাটছে। কি হলো বলুন?
নেহাল রাতের কথায় কোনো পাত্তা না দিয়ে ওর বাম হাত দিয়ে রাতের কোমর পেঁচিয়ে ধরে নিজে রাতের দিকে এগিয়ে গেল। কি করছেনটা কি? ছাড়ুন বলছি। ছাড়বো না। কি যেন বলছিলে আমাকে মারবে? আচ্ছা মারো, তোমার হাতে মরতে আমার কষ্ট নেই। রাত চুপ করে নেহালের চোখের দিকে তাকিয়ে আছে আর নেহালও রাতের দিকে। দুজনেই দুজনের চোখে ডুবে আছে এদিকে। আহা, ভাই কি সুন্দর বউ নিয়ে সুখে আছে। আমার যে কবে একটা বিয়ে হবে। সাইফের কথা শুনে মুনিয়া আপেল খাওয়া বাদ দিয়ে সাইফের দিকে ভ্রু কুঁচকে তাকালো। দুজনেই ড্রয়িং রুমে বসে ফল খাচ্ছিল। আপনার মতো সাদা বিলাইকে কোনো মেয়ে জীবনে বিয়ে করবে না, ঝগড়ুটে হাফ লেডিস একটা। এই, তুমি আমাকে কি বললে? বললাম আপনার জীবনেও বিয়ে হবে না, কোনো মেয়ে আপনাকে বিয়ে করবে না, শুনছেন? আচমকা সাইফের সোফা থেকে উঠে গিয়ে মুনিয়ার পাশে একদম গা ঘেঁষে বসলো। হঠাৎ করে এমন হওয়াতে মুনিয়া চমকে গেল। কি করছেন নাকি? আমার জায়গা থেকে সরুন। সাইফ মুনিয়ার পাশে বসাতে মুনিয়া খুব অস্বস্তি বোধ করছে। এটা দেখে সাইফ বাগা হেসে মুনিয়ার দিকে তাকিয়ে আছে। সরুন বলছি। তুমি বললে বিয়ে কে করবে? করবে করবে, একজন আছে যে করবে। সে না করতে চাইলে তাকে জোর করে করাবো। বলেই সাইফ মুনিয়ার দিকে তাকিয়ে একটা চোখ টিপ নেড়ে বাঁকা হেসে উঠল। আর মুনিয়া আপেল মুখে দিয়ে ভাবলার মতো তাকিয়ে আছে। এদিকে দুজনের চোখের মধ্যে হুট করে নেহাল রাতের গালে চুমু দিয়ে বসলো। রাত নেহালের কাজে বোকা বনে গেল। বউ, আই লাভ ইউ। রাত কেন যেন কোনো রিয়্যাক্ট করছে না, চুপচাপ নেহালের থেকে নিজেকে সরিয়ে উঠে গেল। বউ, প্রপোজ করেছি, উত্তর দাও। আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে, আপনার খাবার নিয়ে আসছি, বসুন। ও বউ, উত্তর দাও। আমি কাউকে ভালোবাসি না, আই জাস্ট হেট ইউ। রাতের কথাতে নেহাল একটু কষ্ট পেল না। সে জানে রাত মিথ্যা বলছে। বউ শোনো। আবার কি? 4 হালি বাচ্চা আনতে হবে। মিশন কবে থেকে শুরু করবে? নেহালের কথা শুনে রাত বোকা বনে দাঁড়িয়ে আছে। সে যে নেহালকে হেট ইউ বলেছে তাতে নেহালের রিয়াকশন দেবে রাত বুঝতেই পারেনি। আপনি চুপ করবেন? আপনার সাথে আর একটাও কথা বাড়াতে চাইছি না আমি। ও বউ, এভাবে রাখছো কেন? এদিকে রাত রেগে ঘর থেকে বেরিয়ে গেল আর নেহাল তো হেসে কুটি কুটি। আহারে আমার বউটা, এবার দেখবে তোমাকে কিভাবে জ্বালাই আমি। যাই বলে আমার 4 হালি বাচ্চার স্বপ্ন তো পূরণ হতেই হবে। পরের দিন সকালে রাত নেহালের ঘরে আসে খোঁজ নিতে। এসে দেখে নেহাল বসে আছে। পরে সাইফ খাতা কলম নিয়ে কি যেন লিখছে। এই 7 সকালে আপনারা কি শুরু করেছেন খাতা কলম নিয়ে? আরে আমার বউ দেখি সকাল সকাল আমার ঘরে হাজির। কি বউ, আমাকে মিস করছিলে বুঝি? রাত নেহালের কথা শুনে লজ্জায় পড়ে গেল। পাশে সাইফ মিটমিট করে হাসছে। এই লোকটা জীবনেও ঠিক হবে না। লজ্জা শরম আল্লাহ একে একটুও দেয়নি মনে হয়। বউ কি ভাবছো? এই সাইফ, তুই এখানে বসে কি করছিস? দেখছিস না আমার বউ লজ্জা পাচ্ছে? যা এখন যা। সাইফ নেহালের কথা শুনে বেরিয়ে গেল। বউ দেখো, সাইফ চলে গেছে। এখন এসো আমরা রোম্যান্স করি। পিটিয়ে আপনার মাথা ফাটাবো আমি। আপনাকে বলেছি না আমাকে বউ বলবেন না? আপনার সাথে 6 বছর আগেই আমার ডিভোর্স হয়ে গেছে। রাতের কথা শুনে নেহালের মন খারাপ হয়ে গেল। আচ্ছা শোনো, এদিকে এসে ওই খাতাটা নিয়ে পড়ে দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। কি ঠিকঠাক থাকবে? আরে দেখোই না। রাত বিরক্তি নিয়ে নেহালের পাশে গিয়ে বসে খাতাটা পড়তে শুরু করলো। তাতে লেখা আছে, প্রথম হালি টুন টুনি টোনা ট্যাপা, দ্বিতীয় হালি ইলটু বিলটু গিলটু শালটু, তৃতীয় হালি আকি বাটি সাকি তাকি, চতুর্থ হালি ইলা বিলা টিলা কলা। রাত খাতা পড়ে এর আগা মাথা কিছু বুঝলো না। এগুলো কি? হ্যাঁ, আমার তো হাতে ব্যথা, তাই সাইফকে দিয়ে লিখেছি। কেমন হয়েছে? আরে এগুলো কি তাই বলুন। আমাদের 4 হালি বাচ্চা হবে না, ওদের নাম ঠিক করেছি। কি সুন্দর হয়েছে না বউ, বলো? আপনার সুন্দর আমি বের করছি। বলে রাত খাতা দিয়ে নেহালকে মারতে শুরু করলো। আমার হাত। রাত মারা থামিয়ে তাকিয়ে দেখে নেহাল হাত ধরে ব্যথায় কোকাচ্ছে। কি হয়েছে দেখি দেখি। রাত নেহালের হাত ঘুরিয়ে দেখছে। কোথায় লেগেছে বলুন না, আমি কি ডাক্তারকে কল করব? রাত নেহালের কোনো সাড়া না পেয়ে তাকিয়ে দেখে নেহাল ঘোর লাগা দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে আছে। নেহাল ওর বাম হাত দিয়ে রাতের মাথা থেকে ঘোমটাটা খুলে দিল, তারপর রাতের খোপাটা। রাত চুল খুলতে চুলগুলো রাতের মুখের ওপর এসে পড়ছে। নেহাল আলতো করে রাতের কানে গুজে দিচ্ছে সামনে থাকা চুলগুলো। রাত চোখ বুজে বসে আছে। এতদিন পর নেহালের কাছে এসে সে খুব লজ্জা পাচ্ছে।
এদিকে সাইফ নিচের তলায় নামলো। যাই দেখি মুয়ারা খুশিটা কি করছে। সাইফ পা টিপে টিপে গিয়ে দেখে মুনিয়ার ঘরের দরজা খোলা, আরো বিছানায় নেই। ও ম্যাডাম তাহলে উঠে ফ্রেশ হতে গেছে, দেখাচ্ছি মজা। সাইফ মুনিয়ার ড্রেসিং টেবিল থেকে কাজল আর পাউডার নিয়ে নিজের পুরো মুখে ঘষলো, আর কাজল নিয়ে চোখে মুখে অদ্ভুত আঁকিবুকি করলো। তারপর মুনিয়ার বেডে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো। এদিকে মুনিয়া ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোলো। এ কি, আমি না বিছানা গুছিয়ে গিয়েছিলাম, এখন কে এসে শুয়ে আছে? নাক ডাকার শব্দও আসছে। রাত আপু না তো? কিন্তু আপু তো এত লম্বা না, তাহলে কে? মুনিয়া কিছুক্ষণ ভাবলো। আচ্ছা, ভূত না তো? আমাকে দেখতে হবে। মুনিয়া তাড়াতাড়ি একটা চিরুনি হাতে নিয়ে বেডের দিকে এগিয়ে গেল। ভূত যদি হয়, এই চিরুনি দিয়ে আজকে একে মারবো আমি। মুনিয়া দোয়া কালাম পরে বুকে ফু দিয়ে আস্তে আস্তে গিয়ে চাদরটা তুললো। ভাও! এদিকে বদ্ধ ঘরে বসে আছে রাত, পুরো ঘর অন্ধকার। কেউ আছেন? প্লিজ হেল্প মি, কেউ আছেন? রাতের হাতে পায়ে বাঁধন দেয়া, খুলতে পারছে না সে। আল্লাহ, কোথায় এসে পড়লাম আমি? কিছুই তো দেখা যাচ্ছে না। আমি তো মিটিং এ যাচ্ছিলাম, কিন্তু কোথায় এসে পড়লাম আমি? আল্লাহ বাঁচাও আমাকে। রাত কান্নায় ভেঙে পড়লো। এদিকে ভাই কাজ হয়ে গেছে, এবার আপনি খুশি তো? খুশি হব না মানে? অনেক খুশি সাইফ। এইবার আমি আমার প্রতিশোধ নেব, যেই প্রতিশোধের আগুনে এই 6 বছর আমি কষ্ট পেয়েছি, সেটাতেই ওকে মারবো আমি। তোর কি অবস্থা? আর কি অবস্থা, খুব কান্নাকাটি করছে, বলছে ওর ভুল ছিল আমাকে বিশ্বাস করা। আসলেই ভুল ছিল। এইবার বুঝুক কত ধানে কত চাল। যা বলেছেন ভাই। ভাই আপনি কি খুন করবেন? হ্যাঁ, সেজন্যই তো এত নাটক। না হলে নেহাল চৌধুরী কারোর কথায় উঠবোস করতে যায় না। ওকে খুন করব আমি, তিলে তিলে খুন করব। ভাই তাহলে রাখি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, আজ তোর বাসর রাত। হ্যাঁ ভাই। যা যা, বেস্ট অফ লাক, এনজয় কর। নেহাল ফোন কেটে দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে তার বাঁকা হাসি। এখন রেডি হও রাত বেবি, তোমাকে তো খুন করেই ছাড়বো আমি। নিজের দিন গুনতে শুরু করো। হা হা হা। অট্ট হাসিতে ফেটে পড়লো নেহাল। এদিকে বেনারসি পরে খাটে বউ সেজে বসে আছে মুনিয়া, চোখে পানিতে তার কাজল লিপটে আছে। রাত আপু, কোথায় হারিয়ে গেলে তুমি? এসব কি হয়ে গেল আমাদের সাথে? আমরা দুজনেই ভুল করেছি। মাফিয়া কখনো ভালো হতে পারে না, কখনো না। যাক, এতদিন পরে তাহলে বিষয়টা বুঝেছো মাই ডিয়ার ওয়াইফ মুনিয়া বেবি। হঠাৎ সাইফের গলা শুনে মুনিয়া দরজার দিকে তাকিয়ে আছে। শেরওয়ানি পরে বর সেজে সাইফ দাঁড়িয়ে আছে, তার মুখে বাঁকা হাসি। মুনিয়া উঠে গিয়ে সাইফের কলার ধরল। কেন এমন বিশ্বাসঘাতকতা করলেন আপনি? কেন? কি করেছিলাম আমি আপনার সাথে? শুধু ভালোবেসেছিলাম, এটাই তো। এইভাবে আমাকে ঠকালেন আপনি। সাইফ মুনিয়ার কোমর ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। কি করছেন? ছাড়ুন আমাকে। আপনার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করান। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো রোহান শেখের স্ত্রী। যাই হোক, বাদ দেও। তোমার বর কোথায়? সে কি আজকেও নাইট ক্লাবে গিয়ে মেয়েদের সাথে ঢলাঢলি করছে? চুপ করুন আপনি, ছাড়ুন আমাকে। সাইফ আচমকা মুনিয়ার ঠোঁটদয় দখল করে নিল। মুনিয়াকে ছাড়ানোর আগেই সাইফ মুনিয়াকে ছেড়ে দিয়ে ধাক্কা মারল। মুনিয়া ফ্লোরে গিয়ে পড়ল। ইস মাই ডিয়ার মুয়া রাক্ষসী, কি কষ্ট। মাসর রাতে তোমার বর তো আর আসবে না। শত হলেও তুমি আমাকে ভালোবাসতে, তাই তোমাকে একটু ছুঁয়ে গেলাম। এখন ঘুমিয়ে পড়ো, বেশি দরকার হলে বলো, না হলে বাকিটাও না হয় তোমার স্বামীর হয়ে আমি। চুপ করুন, চুপ করুন আপনি। আচ্ছা, গুড নাইট, ভালো থেকো, ঠিক আছে? আমার বউ আবার ওই ঘরে আমার জন্য অপেক্ষা করছে। যাই, বাসর রাত, বউটাকে একা রাখা ঠিক হবে না। সাইফ বোকা হেসে নিজের ঘরের দিকে গেল। এসব কি হলো আমার সাথে? আল্লাহ, এটা কি হলো? আমি তো এমন চাইনি। কত ভালোবেসেছিলাম সাইফকে, আর ও এইভাবে আমাকে ঠকালো। এদিকে হঠাৎ করে ঘরের মধ্যে আলো জ্বলে উঠল। রাত তাকিয়ে দেখে তার দিকে দুধের গ্লাস নিয়ে কেউ এগিয়ে আসছে। মানুষটাকে চিনতে রাতের আর কষ্ট হলো না। নেহাল, হ্যাঁ মাই বউ, চিনতে পেরেছো তোমার স্বামীকে? আপনি আমাকে এখানে এনেছেন তাই না? ও হ্যাঁ, তাই তো এনেছিলাম মনে হয়।
আপনি এতটা নিচ কিভাবে হতে পারলেন? কিভাবে? আপনাকে আজ থেকে আরো ঘৃণা করব আমি, আরো। ও বাবা, ভয় পেয়ে গেছি। কি হুমকি? ইস! কেন আমার জীবনটা নিয়ে এমন খেলছেন আপনি? কেন? ডিয়ার বউ, রাগ করছো কেন? নাও, তোমার জন্য গরম দুধ এনেছি, খেয়ে নাও। আমি আপনার হাতে কিছু খাবো না। ছাড়ুন আমাকে, আমি বাড়ি যাব। ঠিক আছে, খেও না। আমি সাইফকে বলে দিচ্ছি মুনিয়াকে যেন আর বাঁচিয়ে না রাখে। না, ওর কিচ্ছু করবেন না আপনি। তাহলে খেয়ে নাও। রাত চোখের পানি ছেড়ে নিজের অনিচ্ছাতেই দুধটা খেয়ে নিল। এই তো আমার গুড বউ। এখন আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে তুমি, আর আমি আমার কাজ করব। কি মিশিয়েছেন আপনি দুধে? আমার মাথা। রাত আর কিছু বলতে পারলো না, তার আগেই ডলে পড়ল। কাজ হয়ে গেছে। নেহাল রাতের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে রাতকে বিছানা শুয়ে দিল, তারপর দরজা লক করে দিল। আজ তো আবার হবে তোমার আমার বাসর, হা হা হা। বিছানার উপর বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে রাত। পাশে নেহাল রাতের পিঠের সাথে গা ঠেস দিয়ে বসে আছে। বউ, এইভাবে কেঁদো না। দেখো আমি তোমার স্বামী। আমি তো, তাহলে কেন এভাবে কাঁদছো? চুপ করুন আপনি। স্বামী হয়েছেন বলে কি আমাকে কিনে নিয়েছেন? দিনের পর দিন আমার সাথে নাটক করেছেন। এখন এত বছর পর কেন এসেছেন আমার জীবনে? আর কাল রাতে ঘুমন্ত অবস্থায় আমাকে বেরিয়ে যান আমার সামনে থেকে। নেহাল রাতের কথাতে পাত্তা না দিয়ে রাতকে উল্টো জড়িয়ে ধরল। ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। তা তো হচ্ছে না বউ। তোমাকে যে আমি খুন করব, প্রতিনিয়ত খুন করব। আমার ভালোবাসায় খুন হতে হবে তোমাকে। অনেক দূরে ঠেলে রেখেছো আন্না। তুমি যখন নিজে আসবে না তখন আমার আর কি করার? তোমাকে পাওয়ার জন্য আমি আবারও খারাপ হতে পারি। আপনি কি ভেবেছেন তাকে জোর করে আমার মন পাবেন? কখনো না। আর আপনি কি ভুলে গেছেন ডিভোর্সের কথা? ডিভোর্সের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল নেহাল। এদিকে ঋষি মাই হার্ট, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। কামিং বেব। ঋষি সাইফের হাত ধরে সাইফের পাশে বসলো চেয়ারে। সাইফ ঋষির মুখে খাবার তুলে দিচ্ছে। এদিকে মুনি এই দৃশ্য সহ্য করতে পারছে না। তার সামনে সাইফ অন্য কাউকে খাইয়ে দিচ্ছে। বন্ধ করো এসব। মনিয়ার কথা শুনে সাইফ ঋষি দুজনে খুব বিরক্ত হলো। এর মধ্যে মদের বোতল হাতে নিয়ে টলতে টলতে ডাইনিংয়ে আসলো রোহান। এসে মনিয়ার চুলের মুঠি ধরে টেনে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। তোর সাহস কম না, আমার বোনের সামনে গলা বাড়িয়ে কথা বলিস? ভাইয়া বাদ দাও তো। তুমিও না, কাল তোমার বাসুরা ছিল আর তুমি তোমার বউ রেখে কোথায় ছিলে? এখন এলে যে? আমি এলিনির সাথে নাইট স্পেন্ড করেছিলাম। এইসব আনকালচার বাঙালি মেয়ে আমার দরকার নেই, যত সব। রোহান মদের বোতল হাতে নিয়ে উপরে চলে গেল। সাই প্লিজ, আমি আর খেতে পারছি না, আমি উঠি। না, এসব কি বলছো জান? এইটুকু খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আর শত হলেও তুমি এখন প্রেগনেন্ট। তুমি কি ভুলে যাচ্ছ? ঋষি নিজের উঁচু পেটটাতে হাত বুলালো। 7 মাসের গর্ভবতী সে। নো বেব, আমি কিচ্ছু বলিনি, পরে খাবো, এখন ভালো লাগছে না। ঋষি উঠে চলে গেল। সাইফ উঠে গিয়ে মুনিয়ার পাশে বসলো। মুনিয়া ফ্লোরে বসে কাঁদছে। আহারে মোয়া রাক্ষসী, খুব কষ্ট হচ্ছে না? আপনার লজ্জা করলো না? এভাবে ধোকা দিলেন আমাকে। নিজের অবৈধ সন্তানের কোথাও লুকিয়েছেন আমার থেকে। ছি ছি। মোয়া রাক্ষসী, আমার ঋষি তো প্রেগনেন্ট। ও তো আমার কোনো নিডই পূরণ করতে পারছে না। তাই বলছিলাম কি, তোমার স্বামী রোহান তো তোমার দিকে ফিরেও তাকায় না। তুমি বরং আমার সাথে। সাইফ কথা শেষ করতে পারলো না, তার আগে মুনিয়া সাইফের গালে চড় বসিয়ে দিল। এদিকে যাক, সব ঠিক মতো আছে। নেহাল চৌধুরী, এবার কোথায় পালাবে তুমি? এবার তো আমার রাতকে নিয়ে তোমার সামনেই আসতে হবে। আই জাস্ট নিড রাত। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে সাইফ। ছেলে মানুষ এত সহজে কাঁদে না, কিন্তু আজ সে কেঁদেছে। কেঁদো না সাইব ভাইয়া, ধৈর্য ধরো। কষ্ট হচ্ছে ঋষি? আমি আমার মোয়া রাক্ষসীকে এরকম কষ্টে দেখতে পারছি না। আমারও খারাপ লাগছে ভাইয়া, কি নোংরা নাটক করতে হচ্ছে আমাদের। জানি না আমার আকাশ কেমন আছে। ওই আবরাজ আমার আকাশের সাথে কি করেছে আল্লাহই জানে। রাত ভাবির মা বাবারও কি অবস্থা কে জানে। ওই রকম বয়স্ক মানুষের সাথে খারাপ আচরণ করতেও ওই আবরাজের বিধরনা। নেহাল ভাইয়া কি করবে কিছু বলেছে? ভাই এমনিতেই জেল ফেরত আসামি, এই জন্য এদেশে এসে সে কিছু করতে পারছে না। না হলে ভাইয়ের মতো লোক এই আবরাজের ভয়ে কখনো গা ঢাকা দিত না।
ঋষি দীর্ঘশ্বাস ফেলে নিজের উঁচু পেটে হাত বুলাতে লাগলো। তোর বাবা কত আশা করেছিল তোর সাথে খেলবে, তুই নড়াচড়া করিস কিনা সব ছুঁয়ে দেখবে, কিন্তু দেখ কি হলো। আজ আমার আকাশ আমার সাথে নেই, কেন এমন হলো? সাহেব বসে বসে ভাবছে 10 দিন আগের কথা। 10 দিন আগের ওই দিনটির পর থেকে তার জীবন পুরো এলোমেলো হয়ে গেছে। 10 দিন আগে নেহাল পুরো সুস্থ হয়ে গেছে। আজ মুনিয়ার জন্মদিন, তাই রাত বাড়িতে ছোট একটা অনুষ্ঠান করেছে। লোকজন বলতে নেহাল, সাইফ, রাত আর মুনিয়া। রাত ঘর সাজাচ্ছে, সাইফ আর নেহাল রাতকে সাহায্য করছে। কেক তো এখনো আনা হলো না। ভাবি, তাহলে আমি যাচ্ছি। ঠিক আছে। সাইফ বেরিয়ে গেল। মুনিয়া ঘুমিয়ে আছে। এই সুযোগে রাত সব সাজাচ্ছে। নেহাল হুট করে পেছন থেকে রাতকে জড়িয়ে ধরলো। বউ, ছাড়ো না আমাকে। হাত ঠিক হয়েছে তাই না? এই জন্য আবার আপনার বাদরমও বেড়েছে। বউ, একটা পাপ্পি দাও না। কি? দাও না। রাত নিজেকে নেহালের থেকে ছাড়িয়ে নিল। আপনি কি ভুলে যান যে আমাদের ডিভোর্স হয়ে গেছে? নেহাল কিছুক্ষণ চুপ থেকে আবার রাতের পেছনে লাগলো। ওসব মিথ্যা। ডিভোর্সই যদি হয় তাহলে তো আমি তোমার পর পুরুষ, কিন্তু এতদিন তুমি আমার সেবা করেছো কেন বলো এবার? রাত চুপ হয়ে গেল। কি হলো বলো? এর মধ্যে সাইফ চলে এসেছে। রাত 12টা বাজে। এ মুনিয়া, ওঠ না। কেন আপু, ঘুম পাচ্ছে তো। আরে চল না। রাত মুনিয়াকে ধরে বাইরে নিয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ মুনিয়া। মুনিয়া তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এত বড় সারপ্রাইজ পেল সে। সাইফ, আজ বল তোর মনের কথা। সাইফের আবার কিসের মনের কথা? আছে। নেহা সাইফকে টেনে নিয়ে মুনিয়ার সামনে দাঁড় করালো। ভাই থাক না। না, থাকবে না। বল, আজ বলতে হবে। এদিকে মুনিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। সাইফ তাকে কি বলতে চায় সেটাই বুঝছে না সে। মুনিয়া, আমিও তো ভনিতা করতে পারবো না, সরাসরি বলছি তোমাকে ভালোবাসি। বিয়ে করবে আমাকে? মুনিয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মুনিয়ার চোখের কোণে পানি চলে এলো। বাস্তবে ফিরে এলো সাইফ। কি হতো যদি সেদিন এর মতো সব ঠিক থাকতো আর ওই ফোন কলটা না আসতো? স্যার, আপনি আমার বোনের স্বামীকে কেন আটকে রেখেছেন? ও তো কিছুই করেনি। খুব সোজা। তুমি কি ভেবেছো আমি চিনি না তোমাকে? তোমার বোন কষ্টে থাকলে তুমি জায়গায় আসবে আমি জানি। বলো, রাত কোথায়? স্যার, আমি সত্যি জানি না কোথায় উনি। তুমি সব জানো? স্যার, আমি সত্যি কিছুই জানি না। ঠিক আছে, থাকো তুমি। সাইফকে তো আমি জব্দ করবই। ও সব জানে কোথায় নেহাল আর রাতকে লুকিয়ে রেখেছে। যাও, মুনিয়ার ওপর বেশি করে অত্যাচার করবে। আর যাই হোক, এটা শুনে তো আমার রাত আর বসে থাকতে পারবে না। রোহান ফোন রেখে দিল। আল্লাহ রক্ষা করো আমাদের। আমরা আর আমাদের বোনের জন্য আজ মুনিয়া সাইফের সংসার ভেঙে যাচ্ছে। স্বামী স্ত্রী হয়েও ওরা আজ এত দূরে। রোহান। জি বস। সব খবর নিয়ে এসেছো? হ্যাঁ স্যার। স্যার, রাত ম্যাম তো বিবাহিত। কি অসম্ভব! হ্যাঁ স্যার, এটা সত্যি। আর স্যার, সেদিন পার্টিতে RN কোম্পানির এমডির সাথে দেখা করেছিলেন না, মনে আছে? হ্যাঁ, নেহাল চৌধুরী। উনি ওনার হাজবেন্ড। কি সব বলছো তুমি? রাহাতের খালাতো বোন রাত? আমি তো এসব কিছুই জানি না। তার কারণ আছে। ওনার হাজবেন্ড মানে নেহাল চৌধুরী ছিলেন একজন বড় মাফিয়া। উনি জেলে যাওয়ার পরই রাত ম্যাম ওনার কষ্টে দেশ ছাড়েন। আর নেহাল চৌধুরী 2 বছর আগে জেল থেকে ছাড়া পান। তারপর ওনার শ্বশুরের থেকেই সকল কাজ বুঝে ওনার শ্বশুরই বিজনেসে যুক্ত হন। আর 2 বছর আগেই উনি সিঙ্গাপুরে আসেন। কিন্তু রাত ম্যাম জানে উনি কিছুদিন এসেছেন। শেষ করে দাও। মানে? ওই নেহাল চৌধুরীকে শেষ করে দাও। আমার শুধু রাতকে চাই। স্যার, কি বলছেন আপনি? উনি বিবাহিত। আপনি জেনে শুনে কেন ওনার সংসারে আগুন লাগাচ্ছেন? আমি কিছু জানি না, আমার শুধু রাতকে চাই। সরি স্যার, আমার পক্ষে কারো সংসার ভাঙা সম্ভব না। এদিকে রোহান বেরিয়ে যায়। এত বড় সাহস! আমার বিয়ে হয়ে আমার মুখের ওপর কথা। রোহান, উইল সি ইউ। 1 সপ্তাহ পর রোহানের ফোনে কল আসে। তারপর রোহান, কি খবর? স্যার, আমার বোন ঋষি কোথায়? ওর স্বামী আকাশ কোথায়? আরে আস্তে, সব পাবে। তোমার বোনকে পাবে, কিন্তু ভগ্নিপতিকে না। মানে খুব সোজা। তুমি যদি আমার কাজ করো তো আকাশ, ঋষি সবাইকে পাবে। আর না করলে তোমার বোন প্রেগনেন্ট, তাই না? কি যে হবে বেচারির এই ভাইয়ার জন্য। না স্যার,
আপনি ওর কিছু করবেন না। করব না, ঠিক আছে, তাহলে আমার কাজ করো। কি কাজ বলুন? আমার বোনের জন্য আমি সব করতে রাজি। গুড বয়। বাস্তবে ফিরে এলো রোহান। আল্লাহ, পথ দেখাও। কি করব আমি? আমার জন্য সবকিছু শেষ। এদিকে টেবিলের উপর পা উঠে নেহাল গাইছে, পাশে রাত ফুঁসছে বসে বসে। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ডেটিং মারে, আমায় চেনে না। আপনি থামবেন? সত্যি বউ, ভেবে দেখেছো? আমি তো ভাবতেও পারছি না আমার জামাই তোমার সামনে এভাবে গান গাইবে। চুপ করবেন আপনি? শোনো বউ, আমাদের তো 4 হালি বাচ্চা হবে, বলো। আবার শুরু করেছেন? আমার প্রথম মেয়ে হলে ওর নাম রাখবো টুনি, আর তোমাকে ডাকবো টুনির মা। আর তুমি যখন ছাদে কাপড় মেলতে যাবে, আমার জামাই তোমার মেয়ের পেছনে টাঙ্কি মারতে মারতে তোমাকে গান শোনাবে। রাত তার হাতের কাছে থাকা জগের পানি নিহালের মাথায় ঢেলে দিল। বউ। বেশ হয়েছে, ফাজিল বজ্জাত লোক একটা। রাত উঠেই চলে গেল। ও টুনি, তুই কই গেলি মা? দেখে যা, তোর মা আমারে পাত্তা দেয় না। কি না করব আমি বেঁচে থেকে? যার সাথে বিয়ে হলো সে তো আমাকে দেখেও না, যাকে ভালোবাসলাম সে ধোঁকা দিল। এখন হ্যাঁ, অবৈধভাবে আমাকে, আমি আর বেঁচে থাকতে চাই না। এদিকে মুনিয়া হাতে থাকা ব্লেড নিয়ে হাতের রক কেটে ফেললো। আমি রাতকে চাই, যে কোনো মূল্যে হোক। রাতের বেলা রোহান বসে আছে, ঋষি পাশে বসে কাঁদছে। ভাইয়া, তুই এটা করিস না। আমার জন্য ওই মানুষগুলোর জীবন নষ্ট করিস না। কিন্তু কি হবে বোন, আমার যে কিছু করার নেই। আর রাজ অনেক পাওয়ারফুল লোক। ও বাংলাদেশি হলেও ওর জন্ম এখানে। এখানে অনেক প্রভাব ওর। না জানি ও আকাশের কি ক্ষতি করে দেয়। আচ্ছা ভাইয়া, আর কি কোনো উপায় নেই? রোহান কিছুক্ষণ ভাবলো। আছে, বিজনেসের কাজে নেহাল চৌধুরীর পিএফ সাইফের নাম্বার আমি নিয়েছিলাম। ওর নাম্বার আছে, কিন্তু কি ভাইয়া? দেরি না করে ফোন কর। আমার ফোনের সকল রেকর্ড যে ওই আবরাজের কাছে চলে যায়। তাহলে আমার ফোন দিয়ে কর। আবরাজ খুব চালাক। ও জানে আমি এত সহজে ওর কাজ করব না। সেদিন পার্টিতেও ওই রাত ম্যামের ক্ষতি আমি ওদিন করতে চাই। আমি তো বারবার আল্লাহকে ডাকছিলাম তিনি যেন ওনার একটা ব্যবস্থা করেন। পরে আল্লাহর রহমতে উনি বেঁচে যান। এইসব জেনে আবরাজ তো ফোনও ট্র্যাক করে রেখেছে। তবু উপায় আছে ভাইয়া। কিভাবে? আকাশের একটা নাম্বার আছে, সেটা ও ব্যবহার করে না। ওর নাম্বারও না, আমার শ্বশুরমশাইয়ের নাম্বার। উনি মারা যাবার পর তো ওনার ফোন বন্ধ করে রাখা হয়েছে। ওই নাম্বার দিয়ে কিছু করা যাবে। তুমি তোমার ফোন থেকে ওই সাইফের নাম্বার বের করো। ঠিক বলেছিস। রোহান সাইফের সাথে কথা বলে রেখে দিল। এসব কি বলছিস তুই সাইফ? হ্যাঁ ভাই, মুনিয়ার কেক আনতে যাওয়ার সময় রোহান শেখ আমাকে ফোন করে। উনি সব খুলে বলে আমাকে। আজকালের মধ্যে তোমার আর যা যা কাগজপত্র আছে সেগুলো নিয়ে মিথ্যা কেস বানিয়ে ওই আবরাজ তোমাকে ধরিয়ে দেবে। এতই সহজ নাকি মিথ্যা বলে আমাকে ধরানো? সহজ ভাই, আপনি জেল ফেরত আসামি, আর আবরাজ এখানকার যথেষ্ট পাওয়ারফুল লোক। আপনার নামে মিথ্যা মামলা দিয়ে জড়াতে ওর এক মুহূর্ত সময় লাগবে না। তাহলে কি করব আমি? ভাই, আপনি ভাবিকে নিয়ে এখান থেকে সরে পড়ুন। আমি আর আপনি এখানে আসার আগে যে বাড়িটিতে থাকতাম সেটা তো এই শহর থেকে অনেক দূরে। ওই বাড়ির খবর আমি, আপনি আর ভাবির বাবা ছাড়া কেউ জানে না। আপনি ভাবিকে নিয়ে সরে পড়ুন। ভাবি আপনার সাথে থাকলে ওই আবরাজ আপনার নামে কেস কেন আর কিছু করতে পারবে না, কারণ যে কোনো মূল্যেই হোক ওর ভাবিকে চাই। আমি ভিতর মতো পালিয়ে যাব? এটা ভিতুর কাজ নয় ভাই, আপনি বোঝার চেষ্টা করুন। এটা আরেকটা গেম। আপনি এর থেকে বড় বড় গেম খেলেছেন। শুধু আমাদের সুযোগ চাই। ওই আবরাজের অনেক অবৈধ ব্যবসা আছে, সেগুলোর প্রমাণ শুধু জোগাড় করতে পারলেই ওর খেল খতম। কিন্তু তুই একা? আমি মুনিয়াকে দেখে রাখবো, আপনারা যান। পরশু রাতে মা বাবা আসবে এখানে? ওনাদের ব্যবস্থা পরে করা যাবে, আগে আপনি কাল সকালে বেরিয়ে যান। রোহান বলেছে কাল আবরাজের খুব গুরুত্বপূর্ণ মিটিং থাকবে। ও সারাদিন ব্যস্ত থাকবে। ওর লোকেরা তখন এখানকার খবরও ওকে দিতে পারবে না। এটাই সুযোগ। আপনি ভাবিকে কিচ্ছু জানাবেন না। তাই হোক তবে। পরের দিন সকালে। বউ, এটা খুব গুরুত্বপূর্ণ মিটিং, আমাদের যেতেই হবে। তাহলে মুনিয়াকে? আজ বেচারির জন্মদিন, কাল সারা রাত ও ঘুমায়নি। ওকে টেনো না, চলো আমরা যাই। আচ্ছা। রাত আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। হঠাৎ করে নেহাল ওর পেছনে থেকে রাতের মুখে স্প্রে করে দিল।
রাত সাথে সাথে নেহালের বুকে ঢলে পড়ল। নেহাল আর এক মুহূর্ত দেরি করেনি, রাতকে নিয়ে তখনই বেরিয়ে যায়। কি কি বলছো এসব? হ্যাঁ স্যার, সকালে নিহাল চৌধুরী বড় বস্তা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি, আর রাত ম্যামকেও পাওয়া যাচ্ছে না। তার মানে নেহাল চৌধুরী রাতকে সরিয়েছে। বড্ড চালাক হয়, কিন্তু ও হঠাৎ সরলো কেন রাতকে? ও কিভাবে জানবে আমার প্ল্যান? স্যার, রোহান কিছু করেনি তো? দাঁড়াও দেখছি। চেয়ারের উপর পা তুলে বসে আছে আবরাজ, সামনে সাইফ আর রোহানকে চেয়ারের সাথে বেঁধে রাখা। স্যার, সত্যি আমি জানি না নেহাল চৌধুরী কোথায়। আমিও তো জানি না। নেহাল ভাই আমাকে কিছু বলেনি এ নিয়ে। ও তাই নাকি? খবর যা পেয়েছি ওই মুনিয়া কে নাকি তুমি ভালোবাসো, তাই না সাইফ? ও খবরদার, ওর দিকে আপনি হাত বাড়াবেন না। ও তাই নাকি? ঠিক আছে, বাড়ালাম না। আজ সকালে তো রায়হান সাহেব আর তার স্ত্রী এই দেশে আসার কথা ছিল। সাইফ, তুমি তো এখানে, তাহলে তাদের রিসিভ করলো কে? মানে আপনি? আমার সাথে চালাকি, তাই না? এই আবরাজ অতটা কাঁচা খেলোয়াড় না। রোহান, তোমাকে মুনিয়াকে বিয়ে করতে হবে। কি? হ্যাঁ তাই। আর সাইফকে করতে হবে ঋষিকে বিয়ে করার নাটক। পাগল হয়েছেন আপনি? রোহান, মুনিয়াকে বিয়ে করলে সাইফ কষ্ট পাবে, আর এটাই আমি চাই। তাতে যদি সাইফ নেহাল চৌধুরীর খবর আমাকে দেয়, আর মুনিয়া যেন কষ্ট পায় সাইফকে দেখে, এটাই আমি চাই। আমার রাত আর যাই হোক মুনিয়ার কষ্ট পারবে না, আর ওর মা বাবা তো আছেই বর্তমানে। তারপর তোমাকে আমি বিয়ে করি, কিন্তু ওই আবরাজের সামনে মিথ্যা সাজাই। ও জানে রোহানের সাথে তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ আপু, আমরা অনেক বড় জালে আটকে গেছি, কোনো উপায় নেই আমাদের। মনিয়ার হাতে ব্যান্ডেজ, ওর হাত ধরে পাশে বসে আছে সাইফ। আমরা আবরাজের অনেক তথ্যই পেয়ে গেছি। ও রাত ম্যামের খোঁজে এত মগ্ন, ও জানেও না ওর পেছনে কি চলছে। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া আমার কেবিনে এসেছো? নিজের চেয়ারে কেবল এসে বসেছে আবরাজ, সামনে তাকাতে দেখে টেবিলের উপর পাশে নেহাল আরেকটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। নেহাল চৌধুরী কারো পারমিশনের প্রয়োজন পড়ে না। আবরাজ, এতদিন আমার ভয়তে লুকিয়ে ছিলে, আজ হঠাৎ এখানে কেন এসেছো? ভয়? তোর মতো একটা ছুচোকে? তাও যে সে ছুচো না, আন্ডার প্যান্ট পরা ছুচো। হোয়াট ডু ইউ মিন? এত মিনমিন না করে আগে নিজের চেয়ার থেকে উঠে দেখা, তা না ছাগলের মতো মিনমিন করছে। ম্যা মানে কি? ছাগল তো ভ্যাঁ ভ্যাঁ করে, মিনমিন কবে করলো? লে ভ্যা ভ্যা, যাক এটুকু তো তোর মাথায় আছে, আর তো কিছুই ঘটে নেই। তোমার সাহস তো কম না। আস্তে আস্তে কিছু যদি ঘটে থাকতো তাহলে নেহাল চৌধুরীর সাথে লাগতে আসতিস না। আমি তোর মতো শয়তানগুলোকে না মোজার ভেতর রাখি, বুঝেছিস? তোকে তো আজ আমি... আমার কলিজাতে হাত দিয়েছিলি তুই আমার বউয়ের প্রতি। তোর সব অবৈধ ব্যবসার প্রমাণ আমি কাল পুলিশকে দিয়েছি, একটু পর তারা তোকে ধরতে আসবে। নেহালের কথা শুনে আবরাজের মাথায় বাজ পড়ল। কি? হ্যাঁ সাইব, রোহান তোর কথা মতো না, আমার কথা মতো চলেছে। তোর কথা শোনার নাটক করেছে, আর আমি আমার বউকে নিয়ে পালাইনি, ওকে নিয়ে হানিমুনে গিয়েছিলাম। জানিস আমার সুইট বউ রাত আমাকে কোথায় কিস করেছে? দাঁড়া দেখাচ্ছি। নেহাল উঠে দাঁড়াতে গেলেই আবরাজ থামিয়ে দেয়। বন্ধ করে সব। পুলিশ আমার টিটিও খুঁজে পাবে না। আমি এখনই পালাবো আর তোকে ফাঁসাবো। তাই নাকি? উঠে দেখা আগে। নেহাল স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। আবরাজ নিজের চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আবরাজের মনে হচ্ছে তার প্যান্ট সিটের সাথে আটকে যাচ্ছে। কি রে, পারছিস না? কি করেছিস তুই? আসলে বাংলাদেশের সুপার গ্লুতে ফরমালিন আছে কিনা সেটা পরীক্ষা করতে চাইছিলাম। ভাবছি ভবিষ্যতে সুপার গ্লুর ব্যবসা করব, তাই তুই আসার আগে তোর চেয়ারে লাগিয়েছিলাম। যাক, এবার আমি মন ভরে ব্যবসা করতে পারবো। মানে আমি তোকে... আবরাজ ধস্তাধস্তি করে অবশেষে চেয়ার ছেড়ে উঠতে সক্ষম হলো, কিন্তু জোরে একটা শব্দ হলো। আবরাজ সিটের দিকে তাকাচ্ছে, আরেকবার নিজের পেছন দিকে। নেহাল দাঁড়িয়ে হাসছে। যা, তোর প্যান্ট তো ছিঁড়ে সিটের সাথে লেগে গেছে। এবার পুলিশ তোকে নিয়ে যাওয়ার সময় তোর অফিসের সব সুন্দর স্টাফরা তোকে দেখে ইস ভাবতেই লজ্জা লাগছে। এই জন্য বলেছিলাম তুই আন্ডার প্যান্ট পরা ছুঁচো। থাক তাহলে আমি আসি, আমার বউ এর সাথে রোমান্সটি সেরে নেই বরং। আর শোন, তোর না আমার নাতনির বিয়েতে দাওয়াত থাকলো, তখন কিন্তু ভালো জিনিস পরে যাস, আন্ডার প্যান্ট ছাড়া ভুলেও যাবি না। নেহাল স্টাইল নিয়ে চলে গেল। এর মধ্যে পুলিশ এসে গেছে। আবরাজ লজ্জাতে কেঁদেই দিল। তুই চলে যাওয়ার পর নেহাল জেলে অসুস্থ হয়ে পড়ে। আস্তে আস্তে
মানসিক ভারসাম্যহীন রোগীর মতো আচরণ করতে থাকে। আমি আগেও হাইকোর্টে আপিল করেছিলাম। নেহাল আজাবতী যাদের মেরেছে তাদের নামে এমনিতে অনেক কেস জমা ছিল, আর ও নিজে সারেন্ডার করেছে। সব মিলিয়ে 3 বছরের মাথায় ও ছাড়া পায়, কিন্তু এর মধ্যে জেলেই ওর মানসিক চিকিৎসা চলতে থাকে। ও সারাদিন পাগলের মতো বকত আর শুধু তোর নাম বলতো। বাড়িতে আসার পর তোর মা আর আমি আস্তে আস্তে ওকে সাপোর্ট দিয়ে সুস্থ করি। কেটে যায় আরও 1 বছর। তারপর ওকে নিয়ে আমি সিঙ্গাপুর আসি, তোকে না জানিয়ে। ওকে নিজের মতো করে গড়তে শুরু করি। দেশে থেকে ও কিছু করতে পারবে না, মানুষ কটু কথা বলবে। তাই এখানে ওর জন্য আমি আমাদের কোম্পানির শাখা খুলি তোর আর ওর নামে। আর তোকে জানাই যে এটা শেয়ার। এর 1 বছর পর সাইফও জেল থেকে ছাড়া পায়। ওকেও আমি এখানে নিয়ে আসি, তারপর দেশে চলে যাই। নেহালের প্ল্যান ছিল বাকিটা। তুই এখানে যে অ্যাপার্টমেন্টে থাকিস, এখানকার মালিক বাড়িটা বিক্রি করতে চান। এই সুযোগে নেহালকে আমি বাড়িটা কিনে দেই, আর বাকিটা তো। এত কিছু তোমরা লুকিয়েছো আমার থেকে? মা, আমার তোর খারাপ চাই না রে। নেহালকে ছেড়ে যে তুইও কষ্ট পাস সেটা আমরাও বুঝি। না হলে তুই বল কেন এত বছরও তুই আরেকবার জীবন শুরু করার কথা ভাবলি না? নেহাল আমাদের এখানে আসতে বললেও, তাই তোকে না জানি এখানে আসতে যায় মাঝপথে ওই আবরাজ। রাতের বেলা সাইফ মুনিয়াকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। এবার তো ছাড়ুন। ক্ষমা করেছ আমাকে? আপনি তো নিজের ইচ্ছেতেই কিছু করেননি, ক্ষমা কেন চাইছেন? মুনিয়া, ভালোবাসি। আমিও। রাতটা সাক্ষী হলো আজ। পুরনো হলো সাইফ মুনিয়ার ভালোবাসা। এদিকে আমি সেদিন তোমাকে না বলে তোমার আলমারি খুলি, সেখানে পাই আমার দেওয়া সেই ডিভোর্স পেপার। সেখানে তোমার সাইন না দেখে অবাক হয়ে যাই। আমার এটা আগেও মনে হয়েছিল। আর যাই হোক, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না বউ, ধারণাটাই ঠিক হলো। কিন্তু ভেতরে তোমার ডায়েরি লেখা কথা দেখে অবাক হয়ে যাই। কেন নেহাল, কেন? আপনি তো বলেছিলেন না কখনো আমাকে ছেড়ে যাবেন না, আমাকে কখনো নিজের থেকে দূরে যেতে দেবেন না। কিন্তু আপনি সেই আমাকেই ডিভোর্স দিলেন, বললেন অন্য কাউকে বিয়ে করতে। কিভাবে পারলেন আপনি? আপনি না বলতেন আমাকে আর কারোর সাথে দেখা করতে পারেন না আপনি? তাহলে আমি তো সেই রাতেই আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম। নিজের সন্তান হারানোর যন্ত্রণাটাকেও ভুলতে চাইছিলাম। শুধু এটা ভাবছিলাম আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। তিনি নিশ্চয়ই আমার কল্যাণ দেখেছেন। তাই ভেবেছিলাম এই সুযোগে যদি আপনি ফিরে আসেন, কোনো মাফিয়া না, একজন সাধারণ মানুষ হয়ে। কিন্তু আপনি আমাকে আবার কষ্ট দিলেন। কখনো ক্ষমা করব না আপনাকে, কখনো না। আমি চাই আপনি ভালো হয়ে আসুন, আল্লাহ যেন আপনার মৃত্যুদণ্ড না দেন। কিন্তু আমি এটাও চাই 10 বছর পর যখন আপনি ফিরবেন তখন আপনাকে সত্যিই ডিভোর্স দিব আমি। পেপারটা যত্ন করে রেখেছি আমি। আপনি না ছাড়লেও আমি এত কষ্ট পেতাম না। আমি চাই আপনিও বুঝুন ভালোবাসার কষ্টটা। রাত চুপ করে দাঁড়িয়ে নেহালের কথা শুনছে। নেহাল রাতের সামনে বসে পড়ল। নেহাল কাঁদছে। কেন বউ, এত অভিমান তোমার? এই কারণে তুমি আমাকে দূরে রেখেছো? বউ, আমি নিজেও চাইনি তোমাকে হারাতে। আমি শুধু ভেবেছিলাম তোমার মনে আমার জন্য ঘৃণা ছাড়া কিছুই নেই। আমার জন্য তোমার মতো মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। এজন্য চেয়েছিলাম তুমি ভালো থাকো। কিন্তু ভেতরে ভেতরে যে আমিও পড়তাম বউ। নেহাল রাতের হাত দুটো ধরল। ও বউ, কথা বলো না, আমি আর পারছি না। জানো, ছোটবেলায় মা বোনকে হারানোর পর থেকে কেউ আমাকে ভালোবাসেনি বউ। সবাই শুধু দূরে ঠেলেছে। বাবাও। দিন শেষে যখন নিজেকে অসহায় মনে হয়েছে তখন কাউকে পাইনি। আমি অন্তত 10 মিনিট জড়িয়ে কাঁদবো বলে। বউ, আমাকে ভালোবাসো না বউ, আমি আর পারছি না। আর অভিমান করে থেকো না ও বউ। বউ, আমি তোমাকে খুব ভালোবাসি গো, খুব। বউ, কাছে টেনে নাও আমাকে। 25 বছর পর। কি এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে এখন বলছিস? ভাইয়া, আমি তো অবাক হচ্ছি। টুন এতদিন আমাদের কেন বিষয়টা বলেনি? টুন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুমঝুম ভাইয়া, আমি নিজেই তো আজকে জানলাম টুনিকে আমাকে এতদিন বলেছে। আজ যদি ওর কলেজে যাওয়ার পর আমি ওই চায়ের দোকানে কিছুক্ষণ না দাঁড়াতাম তাহলে তো জানতেই পারতাম না। টুনি এত বড় কথা আমাদের থেকে লুকালো কেন? আমরা কি মরে গেছি? ওর 3 ভাই থাকতে ওকে টিচ করার সাহস পেল ওই ছেলে কোথা থেকে? এর মধ্যে নেহাল হাজির। কি কথা হচ্ছে মাই ট্রায়াঙ্গেল? নেহাল গিয়ে ড্রয়িং রুমের সোফাতে বসলো। রুমঝুম টুন 3 ভাই গিয়ে নেহালে চারপাশ ঘিরে বসলো।
বাবা জানো তুমি কি হয়েছে? কি হয়েছে মাই সান? বাবা আজ টুনটুনির কলেজে গিয়ে দেখি একটা ছেলে ওকে টিজ করছে। জানো বাবা, তাও সে ভাবে না ও বোরখা পরে বলে ওকে দাদিমা বলেছে। তুমি বুঝতে পারছো? কি? ওর সাহস তো কম না। আমার মেয়েকে। এর মধ্যে রাত নাস্তা নিয়ে হাজির। ঠিক ধরেছেন, রুমঝুমটুন রাতের 3 ছেলে। 3জনই যমজ, আর টুনি রাতের একমাত্র মেয়ে। সে সবার ছোট, আর বাবা আর 3 ভাইয়ের জানের টুকরো যাকে বলে। কি হয়েছে বাবারা? তোমরা কি নিয়ে আলোচনা করছো? রাতকে দেখে এক ছেলে গিয়ে হাতের ট্রেটা টেবিলে রাখলো, আরেক ছেলে তাকে টেনে সোফায় বসালো, আরেক ছেলে পানির গ্লাস এগিয়ে দিয়ে রাতকে ঘিরে বসলো। না হলো, সবকটা ছেলে হয়েছে বজ্জাত কেন রে? তোদের মা বলে কি সবসময় এভাবে লেগে থাকতে হবে? কই আমার বউয়ের পাশে আমি বসে বউকে চুমু খাবো, তা না। মা তুমি জানো টুনিকে? রুম রাতকে সব খুলে বলল। তাহলে এখন কি হবে? সাথে সাথে ঝুম আর টুন বসা থেকে দাঁড়িয়ে গেল। আমাদের বোনকে টেস্ট করেছে, ওই ছেলের হাত পা তো ভেঙে সারবো। রুমও দাঁড়িয়ে গেল। তাহলে আর দেরি কিসের? চলো, টুনির কলেজ একটু পরে ছুটি হবে, আজ ওকে উচিত শিক্ষা দিব। তার আর দরকার হবে না ভাইয়া। এর মধ্যে টুনি এসে হাজির। ঘরে ঢুকে নিজের নিকাবটা খুলল। 3 ভাই গিয়ে টুনিকে গিয়ে দাঁড়ালো, নেহালো সাথে। আর রাত বসে দেখছে বাপ বেটা বেটির কাণ্ড। কেন প্রিন্সেস, ও তোমাকে টিজ করেছে? ওহ বাবা, রিল্যাক্স। আমি কি কম যাই নাকি? আমার ব্যাগে সবসময় যে ভাঁজ করা রডটা থাকে সেটা দিয়ে ওকে পিটিয়ে এসেছি। 1 মাসের আগে বিছানা ছেড়ে উঠতে পারবে বলে মনে হয় না। 2 দিন ধরে ওয়ার্নিং দিয়েছি, ও শোনেনি, তাই আজ একদম। টুনির কথা শুনে রাতের মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। রুমঝুমটুন 3 ভাই এলাকার খুব ভালোভাবে পরিচিত। ওদের মতো ভদ্র ছেলে এলাকাতে নেই, শুধু অন্যায় দেখলে ওরা প্রতিবাদ করে। আর টুনিও তাই। এই না হলে আমার মেয়ে। এই তো আমাদের বোন, তুই আমাদের মান রেখেছিস। হ্যাঁ ভাইয়ারা। হ্যাঁ, 25 বছর আগে রাত ওই রাতে নেহালকে ক্ষমা করে দেয়। তারপর দেশে ফিরে আবার শুরু করে তাদের সংসার। এর মধ্যে রাতের বাবা মাও মারা যায়। সন্ধ্যাবেলা সাইফ, মুনিয়া আর তাদের ছেলে সায়ান এসেছে নেহালের বাড়িতে। সায়ান ওদের 3 ভাইয়ের থেকে 1 বছরের বড়। সবাই গল্প করছে, কিন্তু সায়ানের চোখ বারবার টুনিকে খুঁজছে। বিষয়টি 3 ভাই লক্ষ্য করেছে। সবার মধ্যে হঠাৎ করে রুম বলে উঠল, বাবা আমার একটা কথা ছিল সাইফ আঙ্কেলের সাথে। কি কথা বাবা? আঙ্কেল, আমার মনে হয় সায়ান ভাই টুনির পেছনে লাইন মারছে। বিষয়টি আমিও লক্ষ্য করেছি। এর মধ্যে টুনি মাথায় কাপড় দিয়ে বসার ঘরে আসলো। কি বলছো কি তোমরা? সায়ান? নেহালের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সাইফ, মুনিয়া, রাত সবাই ডোক গিলছে। আঙ্কেল, ভাইয়ারা যখন বুঝে ফেলেছে তো বলে দিই, আমি টুনিকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন তাহলে যে কোনোভাবে টুনিকে তুলে নিয়ে আমি বিয়ে করব। সায়ান কথা বলে দাঁড়িয়ে গেল। টুনি সহ সবাই তো অবাক। সাইফ বারবার নেহালের দিকে তাকাচ্ছে। ভাইয়ার যাই হোক, টুনির বিষয়ে খুব সিরিয়াস। ভাই যদি আমার সায়নের কিছু। সাইফের ভাবনার মধ্যে নেহাল উঠে গিয়ে সায়ানের সাথে কোলাকুলি করলো। এই তো আমার যোগ্য জামাই, এরকম প্রেমিকই তো হওয়া উচিত। তুমি জানো তোমার শাশুড়িকে আমিও তুলে বিয়ে করেছিলাম, এরকম জামাই তো আমি চাইছিলাম। নেহালের এমন কাণ্ড দেখে সবাই অবাক। রাতের বেলা তোরাত বিছানা ঠিক করছে। এর মধ্যে নেহাল ঘরে এসে পেছন থেকে রাতকে জড়িয়ে ধরলো। ও বউ, ও আমার টুনির মা। কি হয়েছে? আবার বুড়ো বয়সে ভীমরতি? আপনি কি জীবনে ঠিক হবেন না? বউ, তোমাকে না খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি? বউ, আমার তো 4 হালি বাচ্চার বাবা হওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সবে তো 1 হালি হলো। রাত বড় বড় চোখে নেহালের দিকে তাকিয়ে আছে। কি? বউ, চলো আজ থেকে প্রসেসিং করা শুরু করি, তারপর টুনির বিয়েতে তুমি একটা। কি বললেন? এই কি আপনাদের 5টা জ্বালায় বাঁচি না, তারপর দেখাচ্ছি মজা। রাত হাতের ঝাঁটা নিয়ে নেহালকে তাড়া করলো। নেহাল দৌড়াচ্ছে, পেছনে রাত।